নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে আমি গত প্রায় 3 সপ্তাহ যাবৎ আপনাদের কাছে এই উপন্যাসের কোন নতুন পর্ব নিয়ে হাজির হতে পারিনি, এজন্য আন্তরিক দুঃখিত। যদিও এখনো সম্পূর্ণ সুস্থ নই, তবু আমি টের পাচ্ছি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যের মাধ্যমে যে আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন পরবর্তী পর্ব শোনার জন্য। তাদের যাতে আর ধৈর্যচ্যুতি না ঘটে, তাই ঠিক করলাম আজই আপনাদের সামনে নতুন পর্ব নিয়ে উপস্থিত হব। এই কদিন যে সকল শ্রোতা বন্ধুরা আমার সঙ্গে পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব, সমরেশ মজুমদারের কালবেলা। আজ আপনার সঙ্গে একজন দেখা করতে আসছেন, মিষ্টি গলায় বলল একজন অফিসার। তার সাদা ইউনিফর্ম কলকাতা পুলিশের, জায়গাটা লালবাজার। একটু আগে একটা খবরের কাগজ ওরা ওকে দিয়ে গিয়েছিল। তার প্রথম পাতায় বড় বড় অক্ষরে একজন বিখ্যাত নকশাল নেতার গ্রেপ্তারের খবর ছাপা আছে। অনেক চেষ্টার পর তাকে ধরা সম্ভব হয়েছে। ভদ্রলোক খুব অসুস্থ। নকশালবাড়ির আন্দোলন ওকে গ্রেপ্তারের পরই শেষ হয়ে গেল বলে পুলিশ আশা করছে। খবরটার সত্যতা সম্পর্কে অনিমেষ চিন্তাভাবনা করল না। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করার ক্ষমতা সেই হাসপাতালেই সে হারিয়ে এসেছে। মুশকিল হলো, পুলিশগুলো এই ব্যাপারটা বুঝছে না। কলকাতায় ওকে নিয়ে আসবার পর মহাদেবদার ঠিকানা জানার জন্যে ওরা ওকে নিয়ে যা ইচ্ছে তাই করেছে। নিজের পক্ষে লড়বার মতো সামান্য ক্ষমতা তার অবশিষ্ট নেই। এখন সোজা হয়ে দাঁড়াতে তার কষ্ট হয়। অফিসারের কথাটা শোনার পর সে একটু অবাক হলো। কেউ তার সঙ্গে দেখা করতে আসছে, এ খবর কাউকেই তো সে জানাতে পারেনি। জানাতে গেলে পুলিশ তাকে নাজেহাল করত। মাধবীলতার কথা বারংবার তার মনে পড়েছে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করেছে সে। কে আসছে? অনিমেষ মাথা তুলল। আপনার স্ত্রী। আমার স্ত্রী? হ্যাঁ, অবাক হচ্ছেন কেন? আপনি বিবাহিত নন? মাথা নাড়ল অনিমেষ। হ্যাঁ। মাধবীলতার কথা জেনে গেছে? বুকের মধ্যে এক ধরনের ছটফটানি শুরু হয়ে গেল। মাধবীলতা কেমন আছে এখন? কতদিন ওর কোনো খবর পায়নি সে? নাকি কোনো সূত্রে খবর পেয়ে মাধবীলতা নিজেই তার সঙ্গে দেখা করতে আসছে? ইস, যদি কোনো সূত্রে ওকে নিষেধ করা যেত। শুনুন, আপনাকে আমি অনুরোধ করছি, আর চুপ করে থাকবেন না। মহাদেববাবুর খবর আপনি যা জানেন বলে দিন। আপনার স্ত্রী এখন অসুস্থ। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমরা তার উপর চাপ দিই। অফিসারটি নরম মুখে বলল। অসুস্থ? কি আশ্চর্য, আপনি জানেন না? অনিমেষ ঘাড় নাড়ল। মাধবীলতার অসুস্থতার খবর সে জানে না। আপনি জানেন না তিনি সন্তান সম্ভবা? অফিসার হাসল। একটা বরফের তীক্ষ্ণ ছুরি আচমকা অনিমেষের হৃৎপিণ্ডকে চেপে ধরল। কি বলছে লোকটা? সত্যি কথা, নাকি এদের অসংখ্য মিথ্যের মতো এটাও এক ভাঁওতা? মাধবীলতা মা হতে যাচ্ছে? অনিমেষ চোখ বন্ধ করল। শান্তিনিকেতনের সেই রাতটা এখন অজস্র সুরওয়ালা অক্টোপাসের মতো তাকে জড়িয়ে ধরছিল। সেই রাত কি আজ মাধবীলতাকে?
অনিমেষ কিছু ভাবতে পারছিল না। সেই রাতের ঘটনার পর তার এক মুহূর্তও এই চিন্তা মাথায় আসেনি। কখনো ভাবেনি মাধবীলতা ওই এক মুহূর্তের উত্তেজনায় মা হয়ে যেতে পারে। অফিসারটি মাধবীলতাকে তার স্ত্রী হিসেবে ভেবেছে অবশ্যই, কিন্তু এটা দুজনের ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ আন্তরিকতার ভিত্তিতে তৈরি। আইন কিংবা সমাজ স্বীকৃতি দেবে না। তাছাড়া সে মাধবীলতার পাশে ছিল না, কখনো পাশে আসতে পারবে কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না বা নেই। তাহলে মাধবীলতা ঘটনাটিকে মেনে নিল কি করে? খুব স্বচ্ছন্দে সে নিজেকে মুক্ত করতে পারত, কেন করল না? অফিসারটি ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। অনিমেষ এখন একা, নির্জনে নিজেকে খুনি আসামির মতো মনে হচ্ছে তার। নিজের দুর্বলতার বোঝা মাধবীলতার কাঁধে চাপিয়ে সে নিশ্চিন্তভাবে এতকাল কাটিয়ে গেল। চিন্তাটা এতক্ষণ একমুখী ছিল, এবার তার অন্য কথা মনে পড়ল। মাধবীলতা কলকাতার মেয়েদের হোস্টেলে এসে উঠেছিল। তার বিয়ে হয়নি একথা সবাই জানে, কিন্তু শান্তিনিকেতনের পর যখন তার শরীরে মাতৃত্বের চিহ্ন ফুটে উঠল, তখন কি করেছিল সে? হোস্টেলে নিশ্চয়ই তাকে থাকতে দেয়নি। কোথায় আছে এখন মাধবীলতা? কুমারী মেয়ে মা হতে যাচ্ছে, ওর বাবা কখনোই তা মেনে নেবেন না। অনিমেষ ছটফট করতে লাগল। একটু বাদে অফিসার ফিরে এলো। চলুন। অনিমেষ উঠল। এখন ওঠার সময় সমস্ত শরীর নড়বড় করে ওঠে, কোমরের হাড়ে ব্যথাগুলো খচখচ করে, হাঁটতে গেলে মাথায় টং টং করে লাগে। বাঁদিকে একটু হেলে লেংচে লেংচে হাঁটে অনিমেষ। অনেকটা পথ তাকে পার হয়ে আসতে হলো। ওর পাশে হেঁটে এলেও অফিসার একবারও সাহায্যের কথা বলল না। কিন্তু অনিমেষ যখন জিরিয়ে নেবার জন্য থামছিল, তখন মৃদুস্বরে জানাচ্ছিল, মহাদেববাবুর ঠিকানাটা বলে দিলেই তো সব গোলমাল মিটে যায়, এত কষ্ট করতে হয় না। অনিমেষ জবাব দেয়নি। আশেপাশের লোকজন সবাই পুলিশেরই লোক, এদিকে লক্ষ্যই করছে না। এরকম ঘটনা রোজ ওরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, বোঝা যাচ্ছিল। দোতলায় উঠতে পারল না অনিমেষ। একজন সিপাই ওকে প্রায় পাঁজা কোলা করে ওপরে তুলে দিয়ে গেল। দুটো ঘর পেরিয়ে একটা বন্ধ দরজার সামনে অফিসারটি থামল। তারপর হেসে বলল, আপনার স্ত্রী ভেতরে আছেন, আসুন। অনিমেষের হৃৎস্পন্দন দ্রুততর হল। অফিসারের পেছনে সে ঘরে ঢুকল। একটা সাধারণ আলো জ্বলছে, কারণ ঘরটির কোনো জানলা চোখে পড়ছে না। সামনেই একটা চেয়ার। অনিমেষ তার হাতল ধরে দাঁড়াতেই মাধবীলতাকে দেখতে পেল। ঘরের আর এক প্রান্তে একা বসে আছে সে। সেখানে অন্য কোনো চেয়ার নেই। এত বড় ঘরের দুপাশে দুটো চেয়ার সাজানো। মাধবীলতা উঠে দাঁড়িয়েছিল এবং তার মুখ থেকে একটা চাপা আর্তনাদ আচমকা বেরিয়ে এলো। অনিমেষ মাধবীলতাকে দেখল। একটা হাত মুখের ওপর চাপা, বিস্ফারিত। হ্যাঁ, শরীরের পরিবর্তন চোখে পড়ার মতন। বিশেষ করে কোমরের নিচের স্ফীতি চোখে পড়ছে সহজেই। অনিমেষ কোনো রকমে উচ্চারণ করল, লতা। মাধবীলতার কানে শব্দটা যেতেই যেন সম্বিত ফিরে পেল। বিদ্যুতের মতো কাছে চলে এলো সে ওই শরীর নিয়ে। অনিমেষ, এ কি চেহারা হয়েছে তোমার? অনিমেষ হাসবার চেষ্টা করেও পারল না। তুমি ভালো আছো অনি? এবার পেছনে মানুষের অস্তিত্ব টের পাওয়া গেল। মেঝেতে কার্পেট পাতা, হাঁটা চলায় আওয়াজ হয় না। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল, জনাচারেক মানুষ ওর পেছনে এসে দাঁড়িয়েছে। তাদের গায়ে ইউনিফর্ম না থাকলেও চেহারা দেখলেই বোঝা যায় তারা পুলিশ। অফিসারটি এবার এগিয়ে এলেন। অনেক দিন বাদে আপনাদের দেখা হলো, তাই না? অবশ্য অনিমেষবাবু যদি নিজে আপনার কথা আমাদের জানাতেন, তাহলে অনেক আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করতে পারতাম। অনেক কষ্টে আপনার অস্তিত্ব আবিষ্কার করতে হয়েছে মাধবীলতা দেবী। তবে দেরি হলো বলে আফসোস করে লাভ নেই। বেটার লেট দ্যান নেভার। আপনার এ অবস্থায় অনিমেষবাবু আপনাকে ছেড়ে আছেন কি করে তাই বুঝতে পারছি না। মাধবীলতার গলার স্বর পাল্টে গেল। আপনারা ধরে রেখেছেন বলেই ওকে এখানে থাকতে হচ্ছে। জেনে শুনে এরকম কথা বলছেন কেন? ঠিক কথা, আমরা ধরে রেখেছি কটি মাস মাত্র।
তার আগে উনি আপনার ত্রিসীমানায় ঘেঁষেননি স্বইচ্ছায়। আমরা ভেবেছিলাম উনি আপনাকে স্ত্রী হিসেবে ক্লেইম করবেন না। অবশ্য সেটা ভুল হয়েছে, উনি করেছেন। আপনি ভাগ্যবতী। অফিসার হাসল। মানে? মাধবীলতা দেবী, আপনার স্কুলে কিংবা আগে যে হোস্টেলে থাকতেন সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে আপনার মিত্র হবার কোনো নোটিফিকেশন নেই। কবে আপনাদের বিয়ে হলো সে খবর কারো জানা নেই, অথচ আপনার শরীর বলছে আপনি মা হতে যাচ্ছেন। ব্যাপারটি যদি বৈধ না হয় তাহলে... অনিমেষ চাপা গলায় কথা বলল। কেন বাজে কথা বলছেন? মাধবীলতা আমার স্ত্রী, একথা আগেও বলেছি। গুড, সে কথাই আমি বলতে চাইছি। মুখের কথাই যথেষ্ট। আমরা কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না। আপনাকে এত কথা বলার উদ্দেশ্য এই যে দায়িত্ব জ্ঞানহীন হবেন না। আপনার কথা মেনেই বলছি, আপনার স্ত্রীর কাছে এই সময় থাকা উচিত। আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কিভাবে? আপনি জানেন মহাদেব একজন নটোরিয়াস লোক। তার ঠিকানা আপনি জানেন। জানি সেখানে সে এখন নাও থাকতে পারে, তবু আমরা তার একটা ক্লু পেতে পারি। এটা আমার প্রস্তাব। আপনি যদি ঠিকানাটা বলেন আমরা এক্ষুনি আপনাকে ছেড়ে দেব এবং ব্যাপারটা কেউ জানতে পারবে না। আপনার কোনো ফেলো কমরেডরা টেরও পাবে না। এই সময় ওর সঙ্গে আপনার থাকা উচিত। অনিমেষ ঘাড় নাড়ল। আপনারা মিথ্যে চেষ্টা করছেন। তাহলে আপনি কোঅপারেশন করবেন না? যা ইচ্ছে ভাবুন। আপনি কি ওকে একটু বুঝিয়ে বলবেন? মাধবীলতা বলল, ও যা ভালো মনে করছে তাই করছে। সঙ্গে সঙ্গে অফিসার বলে উঠল সামান্য গলা তুলে, তাহলে আপনাকে অ্যারেস্ট করছি। অনিমেষ চেঁচিয়ে উঠল, কেন? আপনার সঙ্গে আঁতাতের জন্যে, দেশদ্রোহিতার জন্যে। দেশদ্রোহী নাকি বিপ্লব? সাধারণ মানুষ আপনাদের নাম শুনলে ভয় পায়। একটা অর্গানাইজড ডাকাতের দল আপনারা। ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করতে চেয়েছেন। অনিমেষবাবু, দিস ইজ লাস্ট টাইম। আপনার স্বপ্নের আন্দোলন ভেসে গেছে। যারা পারছে বিদেশে পালাচ্ছে, বেশিরভাগই ধরা দিচ্ছে। নেতারা জেলে। এখন আর আপনাদের অস্তিত্ব কিছু নেই। তাই বলছি, খামোকা জেদ করবেন না। মহাদেববাবুর ঠিকানাটা বলুন। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। কি রোগা হয়ে গেছে মেয়েটা। কণ্ঠার হাড় বেরিয়ে গেছে, গালের হাড় উঁচু, শরীর ফ্যাকাশে। অনিমেষের খুব ইচ্ছে করছিল দুহাতে মাধবীলতাকে জড়িয়ে বুকের আড়ালে রাখতে। মাধবীলতা ওর দিকে তাকাতেই সে দু চোখে যেন ইচ্ছেটাকেই বোঝাতে লাগল। সে কোনো রকমে জিজ্ঞাসা করল, কোথায় আছো এখন? দেখুন কি চমৎকার দায়িত্ব জ্ঞান। আপনি কোথায় আছেন সে খবর আপনার স্বামী রাখেন না। অবশ্য আপনার স্বামী যদি হন। কি হলো, চুপ করে আছেন যে? অনিমেষের মাথায় গনগনে আগুন ছড়িয়ে পড়ল। এই যে, আপনি যা বলার আমাকে বলুন। শাট আপ! চেঁচাবেন না। আপনি চুপ করে আছেন কেন? আমার কথা বলতে ঘেন্না করছে। অনিমেষ দেখল অফিসারের ডান হাত চাবুকের মতো বাতাস কেটে মাধবীলতার গালে আছড়ে পড়ল। লোকটা মাধবীলতাকে চড় মারল। নিজের শরীরের কথা খেয়ালে থাকল না অনিমেষের। প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল অফিসারটির ওপর। কিন্তু কিছু বোঝার আগেই সে নিজেকে শূন্যে ভাসতে দেখল। সঙ্গে সঙ্গে কোমরে একটা প্রচণ্ড আঘাত অনুভব করল সে। ব্যথাটা এমন মারাত্মক যে কোকিয়ে উঠে নিঃসাড়ে মেঝেতে পড়ে থাকল। ওকে টেনে তোলা হলো। তারপর টানতে টানতে চেয়ারে বসিয়ে কতগুলো বেল্ট দিয়ে এমনভাবে বেঁধে দেওয়া হলো যাতে সামান্য নড়াচড়া না করতে পারে। কোমরের তলায় শরীরের অবশিষ্ট অঙ্গগুলোর অস্তিত্ব টের পাচ্ছিল না অনিমেষ। এতক্ষণ মাথার ভেতরটা চৈত্রের আকাশ হয়েছিল। এবার একটু একটু করে চিন্তা করার ক্ষমতা ফিরে আসতেই সে মাধবীলতার দিকে তাকালো। সে কি ঠিক দেখছে? নিজের চোখকে বিশ্বাস করা শক্ত।
অনিমেষ একবার জোরে চোখ বন্ধ করে আবার স্বচ্ছ হবার চেষ্টা করল। মাধবীলতার মাথা নিচের দিকে ঝুঁকে পড়েছে, দুটো হাত উঁচু করে দুটো লোহার বালার সঙ্গে বাঁধা, বালা দুটো ওপরের কড়িকাঠে ফাঁস দেওয়া একটা দড়ির সঙ্গে নেমে এসেছে। দুটো হাত ওপরে টান টান থাকায় ওর শাড়ির আঁচল খসে পড়েছে। সন্তানের আবাসস্থল এখন কুৎসিত দেখাচ্ছে। মাধবীলতার চিবুক শক্ত, দাঁতে ঠোঁট চেপে আছে সে। এই শুয়োরের দল, সাবধান বলছি, ওকে ছেড়ে দাও। অনিমেষের চিৎকার শুনে দাঁত বের করে হাসল লোকগুলো। মাধবীলতার সামনে এখন অফিসার ছাড়া আর একজন দাঁড়িয়ে, রোগা লম্বা, মুখের দিকে তাকালে বিশ্বাস করা যায় দুহাতে দুটো শিশুর গলা টিপতে পারে হেসে হেসে। লোকটি বলল, মা জননী, আমার নও, পেটের বাচ্চাটার। এবার দিগম্বরী হও, দর্শন করি। অনিমেষ পাগলের মতো চিৎকার করে উঠল। কোমরের তলায় কোনো ষাঁড় নেই, দুহাত বাঁধা। পেছনের লোক চেয়ার ধরে রাখায় সে একটু নড়াতেও পারল না। মাধবীলতা ধীরে ধীরে মুখ তুলল। আপনারা কি চান? অফিসারটি একটু নড়ল, তার গলায় অদ্ভুত পেলবতা। সামান্যই, ওকে বলুন ঠিকানাটা জানাতে। এসব ঝামেলা কার ভালো লাগে বলুন? আমার ওপর অত্যাচার করছেন কি অধিকারে? যে অধিকারে ওরা মানুষ খুন করে, পুলিশের গলা কাটে, যে অধিকারে বিয়ে না করেও আপনার শরীরে এরা সন্তান দেয়। হঠাৎ অনিমেষের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো মাধবীলতা। শোনো, আমি মরে গেলেও তুমি এদের কিছু বলো না। আমার জন্য তুমি হেরে যেও না, লক্ষ্মীটি। লম্বা লোকটি হা হা করে হাসতেই অফিসার চোখ টিপে তাকে ইঙ্গিত করল। সে হাত বাড়িয়ে মাধবীলতার পড়ে থাকা আঁচল কুড়িয়ে নিল। তারপর মিউজিক্যাল চেয়ারের ভঙ্গিতে আওড়াচ্ছে, দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে, চলবে। অনিমেষ আর তাকাতে পারছিল না, কিন্তু পেছন থেকে ওর মুখ দুহাতে চেপে তুলে ধরল। সামনে তাকাও। অনিমেষ বাধ্য হয়ে দেখল, দেখেই শেষবার শক্তি ব্যবহার করে নিষ্ফল হলো। না, সে হেরে গেল। নিজেকে একটা অপদার্থ, নির্জীব ক্লীব মনে হতে লাগলো ওর। এখন মাধবীলতার শরীরে শাড়ি নেই। দাঁতে দাঁত চেপে মাধবীলতা মাথা পেছনে হেলিয়ে দাঁড়িয়ে আছে। অনিমেষের মুখ লোকটার হাতে ধরা। সে চোখ বন্ধ করতেই আচমকা কপালে তীব্র জ্বলুনি বোধ করল। অস্ফুট চিৎকার করতেই লোকটা একটা চুরুট ওর সামনে নাচাতে লাগলো। অনিমেষের কপাল জ্বলে যাচ্ছিল। লোকটা বলল, চোখ বন্ধ রাখলে চলবে না, দেখতে হবে, সব দেখতে হবে। এই সময় লম্বা রোগা লোকটা এগিয়ে এসে চুরুটটা নিয়ে মাধবীলতার কাছে ফিরে গেল। অফিসার এবার অনিমেষের দিকে তাকিয়ে বলল, কি মশাই, বলবেন না দেখবেন? অনিমেষ উত্তর দিল না। সে বুঝতে পারছিল তার কাছ থেকে কিছু শুনতে না পাওয়া পর্যন্ত ওরা মাধবীলতার ওপর অত্যাচার চালাবে। এখনো পর্যন্ত যা হয়েছে তা সহ্য করা যে কোনো মেয়ের পক্ষেই কষ্টকর। শুধু তার জন্যেই মাধবীলতাকে এই জঘন্য অপমান সহ্য করতে হচ্ছে। একজন সন্তান সম্ভবা মহিলার পক্ষে এই অত্যাচার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এরা তা জেনেও করছে, অথচ মাধবীলতা একটুও মুখ খুলছে না। সে এখন কি করবে? চোখের ওপর এই অত্যাচার দেখতে আর পারছে না সে। মহাদেবদা এখন আলিপুরদুয়ারে আছেন কিনা সে জানে না। যদি খবরটা দিয়েই দেয় তাহলেও মহাদেবদার ক্ষতি নাও হতে পারে, কিন্তু মাধবীলতা বেঁচে যাবে। এক পলক চিন্তাটা মাথায় আসতেই সে ঠোঁট খুলেছিল। অফিসার তার দিকে সেন দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ মাধবীলতার আর্তনাদ শুনতে পেল সে। লম্বা লোকটা মাধবীলতার কোমরের চুরুটটা চেপে ধরেছে, কিন্তু আর্তনাদ যন্ত্রণার হলেও মাধবীলতার গলা অনিমেষকে কাঁপিয়ে দিল। তুমি কিছু বলো না গো, আমার জন্য তুমি ছোট হয়েও না। আহ আহ অনিমেষ মুখ বন্ধ করার আগে একদলা থুতু মাটিতে ফেলল। পেছনের লোকটা তক্ষুনি একটা অশ্লীল গালাগাল দিয়ে সজোরে ওর মাথায় আঘাত করল। সামনে তাকাও, চোখ বন্ধ করলে মুশকিলে পড়বে। অফিসার এবার এগিয়ে এলো ওর দিকে। থুতু ফেলা হচ্ছে? এখনো বিষদাঁত ভাঙেনি না? শেষবার বলছি, কথা বলুন। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনাদের আর কোনো চান্সই নেই।
আন্দোলন ফান্দোলন দেওয়ালে শুরু হয়ে সেখানেই থেমে গেছে। সাধারণ মানুষ চাইছে না আপনাদের, সবাই বুঝে গেছে এটা সিআইএর টাকায় একরকমের ধান্দাবাজি। আপনাকে আমি স্বচ্ছন্দে মেরে ফেলতে পারি, কারও কাছে জবাবদিহি করতে হবে না। নাও ডিসাইড। অনিমেষ কথা বলল না, কথা বলার শক্তি অবশিষ্ট ছিল না। সে চোখ খুলে রাখতে বাধ্য হচ্ছিল, কিন্তু দৃষ্টি এখন প্রায় সাদা। মাঝে মাঝে মাধবীলতার শরীর যীশু খ্রিস্টের আদল নিচ্ছে, নিয়েই আবার ঝাপসা হয়ে হারিয়ে যাচ্ছে। অফিসারের গলা কানে এলো, দেখুন, এই ভদ্রলোক আপনাকে ভালোবাসেন না। আপনার শরীরে সন্তান এনে দিয়ে স্বচ্ছন্দে হাওয়া হয়ে গিয়েছিলেন। সামান্য একটা কথা বলে দিলে আপনাকে আমরা ছেড়ে দেব জেনেও উনি মুখ বন্ধ করে আছেন। তার মানে আপনার কি এখনো বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমরা ওপরের দড়ি গুটিয়ে নিচ্ছি। তা নিলে আপনার শরীর মাটি ছেড়ে ওপরে উঠে যাবে। এই রকম শরীরে সেটা বেশ ডেঞ্জারাস হবে। ইনি যদি আপনার সন্তানের বাবা হন, তাহলে তার জন্ম হলে স্বাধীন ভারতবর্ষের পক্ষে বিপজ্জনক হতে পারে। মাধবীলতা কোনো কথা বলল না। কথাগুলো অনিমেষের মাথায় ছিন্ন ভিন্ন হয়ে ঢুকে একসময় জোড়া লাগতেই সে চিৎকার করে উঠল। শেষবার সব বাঁধন ছিঁড়ে সে মাধবীলতার কাছে পৌঁছবার জন্য মরিয়া হলো, কিন্তু এক পাও নড়তে পারল না সে। কিন্তু পেছনের লোকটির অসহিষ্ণু হাত তার চেতনাকে মুছিয়ে দিল। তলিয়ে যাওয়ার আগে অফিসারটির আক্ষেপ শুনতে পেল সে, আহ, এ সময় তোমাকে মারতে কে বলল? ও অজ্ঞান হয়ে থাকলে আজ আর কোনো কাজ হবে? জেলখানায় অনিমেষের সঙ্গে মাধবীলতাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। মাধবীলতা যে এসেছে তা অনিমেষের জানার কথা নয়, কিন্তু এখন পশ্চিমবাংলার জেলগুলো নকশাল ছেলেতে ভরে গেছে। সবার বিরুদ্ধে এক রকমের অভিযোগ নয়, এবং সবাই এক ধরনের ব্যবহার পায় না। ফলে বাইরের খবর ভেতরে আসছিল নানান পথে। অনিমেষ জানল মাধবীলতা ৩-৪ দিন এসে ফিরে গেছে। আত্মীয় বন্ধুরা দেখা করতে এলে নির্দিষ্ট দিনে কয়েদিদের একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হয়। বিশেষ ব্যবস্থায় সাক্ষাৎকার ঘটে, মুখোমুখি নয়। এই জেলে একটা জালের আড়াল রাখা হয়, পুলিশ বসে থাকে সামনে। তবে বিশেষ কয়েকজনের ক্ষেত্রে এই অনুমতি দেওয়া হয়নি। অনিমেষ তাদের একজন। ক্রমশ এক ধরনের মানসিক যন্ত্রণার শিকার হয়ে পড়ছে অনিমেষ। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। মাধবীলতা এসেছিল এই খবর পেয়ে তার এক ধরনের উত্তেজনা হয়েছিল। ভীষণ দেখতে ইচ্ছে হয়েছিল ওকে, কিন্তু পরক্ষণেই নিজের কথা ভেবে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। অনেক হলো মেয়েটার উপর, আর বোঝা চাপাতে চায় না সে। মাধবীলতা দেখা করতে এসেছিল মানে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বুকের ভেতর একটা জানার বাসনা তীব্র হয়। মাধবীলতার সন্তান সুস্থভাবে হয়েছে কি? হলে তাকে নিয়ে সে কোথায় আছে, কেমন আছে? কিন্তু সঙ্গে সঙ্গে একটা অপরাধ বোধ তাকে আচ্ছন্ন করে ফেলে। তার কোনো অধিকার নেই এসব জানতে চাওয়ার। সে এই জীবনে কোনো দিন মেয়েটাকে আশ্রয় দিতে পারবে না যখন তখন। চুপচাপ শুয়ে বসে দিন কাটে অনিমেষের ছোট্ট ছেলে। তার সঙ্গী ওরা খুব সুন্দর নির্বাচন করেছে। প্রেসিডেন্সিতে পড়তো ছেলেটি, সুন্দর চেহারা, কিন্তু কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না। খাবার খাইয়ে দিতে হয়। পুলিশ ওর শরীর থেকে সমস্ত কেড়ে নিয়েছে। এই ঘরের দেওয়াল, ছাদ, দরজার মতোই ছেলেটির অস্তিত্ব তার কাছে। এ বরং ভালো, এরকম কাঠের মানুষ বলেই তাকে বিরক্ত হতে হয় না। সপ্তাহে একদিন ওর মা আসেন, তখন একে বাইরে নিয়ে যাওয়া হয় সাক্ষাতের জন্যে। ভদ্রমহিলা কাঁদেন আর ছেলেকে খাওয়ান। ছেলে কিছু টের পায় না। কাঠের পুতুলের যেমন বোধশক্তি থাকে না। অনিমেষের কথা জেলের সবাই জেনে গেছে। বস্তুত ওদের সেলটা এখন এই জেলের বন্দীদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশি অত্যাচারের পরিণাম হিসেবে এই সেলের দুজন বন্দী সম্পর্কে অনেকেরই মমতা। একজন পৃথিবীতে থেকেও চিরকালের জন্য মুছে গেছে, আর একজনের মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা নেই। কোমরের তলা থেকে শরীরের বাকি অংশ আর কাজ করছে না। মুখে একরাশ দাড়ি, চুল খোঁচা খোঁচা, দুহাতে ভর করে লেংচে লেংচে এগোতে হয়। ক্রমশ পা দুটো সরু হয়ে আসছে। জেলখানায় ডাক্তার আছে, কিন্তু চিকিৎসার তৎপরতা নেই। অনিমেষ বুঝতে পারে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না।
এর ওপর মাথায় এক ধরনের যন্ত্রণা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে। সেই অপারেশনের পর থেকেই এটা একটু একটু করে বাড়ছে। তখন চিন্তাশক্তি লণ্ডভণ্ড হয়ে যায় তার। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। আত্মহত্যা করার কথা ভাবলে কীরকম কাপুরুষ মনে হয় নিজেকে। কিন্তু দুহাতের উপর ভর করে ব্যাঙের মতো থপথপ করে মেঝে লাফিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্ত তাকে অবসাদ এনে দেয়। নিজের অর্ধেক শরীরটাকে টেনে আনার পরিশ্রমে হাঁপিয়ে পড়ে সে। এর চেয়ে তার সঙ্গী ছেলেটির অবস্থায় যদি সে থাকতো তাহলে অনেক ভালো হতো। সম্পূর্ণ বোধশক্তিহীন হলে পৃথিবীর কোনো কষ্টই আর কষ্ট মনে হতো না। জেলখানায় বসে অনিমেষ খবর পেল মহাদেবদা নিহত হয়েছেন। উত্তর বাংলা থেকে কলকাতায় এসে বেলেঘাটার এক গোপন আস্তানায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এ খবর ফাঁস হয়ে যায়। মাঝরাতে পুলিশ তাকে বন্দি করে। খবরটা এরকম, তাকে ভ্যানের মধ্যেই মেরে ফেলা হয়। আবার এও শোনা যাচ্ছে গড়ের মাঠে তাকে নামিয়ে দিয়ে চলে যেতে বলা হয়। হতবুদ্ধি হয়ে তিনি যখন এগোচ্ছিলেন তখন পেছন থেকে গুলি করে তাকে মেরে ফেলা হলো। বেশ দেরিতে পাওয়া খবর, কিন্তু অনিমেষ বুঝতে পারল মহাদেবদার মৃত্যুর জন্যেই পুলিশ তার ওপর থেকে হাত গুটিয়ে নিয়েছে। এখনও নাকি পুলিশ বনাম নকশালদের সংঘর্ষ চলছে। ডেবরা, গোপীবল্লভপুর কিংবা বরানগর সিঁথির নাম শোনা যাচ্ছে। এসবই বিক্ষিপ্ত ঘটনা। স্পষ্ট বোঝা যাচ্ছিল ভারতবর্ষে তাদের পুলিশ হয় হত্যা করেছে নয় করছে, আর যারা এ তত্ত্বেও বিশ্বাসী নন তাদের বিভিন্ন জেলে ছুঁড়ে ফেলছে। এরকম ঘটনা ঘটা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। প্রতি সপ্তাহে হিন্দি ছবি মুক্তি পাচ্ছে এবং লোকে তাই দেখার জন্য স্বচ্ছন্দে লাইন দিচ্ছে। অনিমেষ বুঝতে পারছে বিরাট ভুল হয়ে গেছে। নিজেদের প্রস্তুত না করে, দেশের মানুষকে সঙ্গী না করে, শুধুমাত্র বুক ভরা উত্তেজনা এবং বিদেশি স্লোগানকে পাথেয় করে তারা সত্যিই হঠকারিতা করে ফেলেছে। সে এখনও মনে করে এদেশের কমিউনিস্ট পার্টিগুলোর কাছ থেকে কোনো কিছু আশা করার নেই। এই রাজনৈতিক কাঠামোয় তারা শুধু একটা লেবেল আঁটা পার্টি মাত্র। সেই দলে থেকে সে ঠিক কাজই করেছে, কিন্তু তার পাল্টা পথ বেছে নিয়ে তারা যেভাবে এগিয়েছিল সেটাও গোলকধাঁধায় শেষ হলো। প্রতিটি প্রদেশের মানুষের মানসিকতা, জীবনযাত্রা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন। এদের প্রত্যেককে একটা সুতোয় বাঁধতে পারা আকাশ কুসুম কল্পনা। এসব তথ্য নতুন নয়, আগেও জানা ছিল, কিন্তু উত্তেজনা মানুষকে অন্ধ করে। তখন মনে হয়েছিল প্রয়োজন বুঝতে পারলেই মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গী হবে। ব্যর্থ তারাই, কারণ এদেশের মানুষকে তারা বোঝাতে পারেনি। অবসাদ আর অবসাদ। নিজের শরীরের দিকে তাকালে অবসাদে আচ্ছন্ন হতে হয়, নিজের দেশের দিকে তাকালেও একই অবস্থা। অনিমেষের মাঝে মাঝে তাই মনে হচ্ছে তার সঙ্গে ভারতবর্ষের কোনো পার্থক্য নেই। এইভাবে লেংচে লেংচে পাছা ঘষ্টানি দিয়ে চলছে যে দেশটা, তাকে দাঁড় করাবার কোনো ওষুধ কারো জানা নেই। আবার এই মুহূর্তে সে মরবেও না। এই জেলের নকশালপন্থী ছেলেদের অনেকেই তার মতন বিমর্ষ, কিন্তু কেউ কেউ এখনও খুব সিরিয়াস ভাবনা চিন্তা করে। তবে যত দিন যাচ্ছে তত ওরা ওকে এড়িয়ে থাকছে। তার শরীরের এই অবস্থায় সে যে কোনো সাহায্যে আসতে পারবে না, এ কথা ওরা বুঝেই তার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছে না। তাছাড়া নকশালবাড়িকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তার ভুল ভ্রান্তিগুলো নিয়ে এরা আলোচনা করতে ইচ্ছুক নয়। মাসের পর মাস চুপচাপ চলে যাচ্ছে। খুব কম ছেলের নামে কোর্টে কেস উঠেছে, বেশিরভাগই থাকছে বিনা বিচারে। নাম পাল্টে পাল্টে স্বচ্ছন্দে রাখতে পারছে জেল কর্তৃপক্ষ। সেই প্রথম দেখে অনিমেষকে একবার কোর্টে তোলা হয়েছিল, কোনো কথা বলতে দেওয়া হয়নি, সে সুযোগও ছিল না। 48 ঘন্টার বেশি কাউকে বিনা বিচারে আটক রাখার আইন নেই, কিন্তু এদেশে একটা আইন করলেই তার 100টা ফাঁক রাখা হয়। তাই একবার কোর্টের মুখ দেখে অনন্তকাল এখানে বাস করতে হতে পারে। তাছাড়া এ ব্যাপারে অনিমেষের নিজস্ব কোনো তাড়াহুড়ো নেই। এই সেল থেকে বেরিয়ে সে কোথায় যাবে? যে মুখ প্রথমেই মনে পড়ে তা মাধবীলতার। মাধবীলতার কথা ভাবলেই এখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। একটা তীব্র অপরাধ বোধ তাকে সারাক্ষণ বল্লমের মতো খুঁচিয়ে মারে। সে অতীতের ঘটনাগুলোকে খুঁটিয়ে ভেবেছে অনেকবার। ইউনিভার্সিটিতে পড়তে মাধবীলতা কি দেখে তাকে ভালোবেসেছিল?
অনিমেষ কোনো স্থির জায়গায় দাঁড়িয়ে নেই জেনেও সে এক কথায় নিজের নিরাপদ আবাস ছেড়ে হোস্টেলে উঠে এলো। অনিমেষ যখন প্রতিদিন ঘটনার আবর্তে পাক খাচ্ছে, তখন মাধবীলতা স্থির হয়ে তার অপেক্ষায় ছিল। সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। অতীতটাকে নিজের হাতে মুছিয়ে দিয়ে এভাবে থাকতে মেয়েরাই পারে। শান্তিনিকেতনের সেই রাতে অনিমেষ কি একটুও সংযত হতে পারত না? চিরকালের জন্য মাধবীলতাকে সে অগ্নিকুণ্ডে ঠেলে দিল এবং সবশেষে অনিমেষের কাছ থেকে খবর আদায় করতে পুলিশ সেই মাধবীলতার উপরই অত্যাচার করেছে, কিন্তু মাধবীলতা মুখ খোলেনি। ভালোবাসা হয় সমানে সমানে, কিন্তু অনিমেষ বুঝতে পারছিল সে প্রতিটি স্তরে মাধবীলতার কাছে হেরে যাচ্ছে। এখন একটা দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় মাধবীলতা তাকে ছাড়িয়ে এত দূরে এগিয়ে গেছে যে তার পক্ষে আর ওকে ধরা সম্ভব নয়। মাধবীলতার কোনো খবর সে এখন জানে না। স্কুলের চাকরি আছে কিনা, সন্তান স্বচ্ছন্দে ভূমিষ্ঠ হয়েছে কিনা, তাকে নিয়ে সে এখন কোথায় আছে, কিভাবে আছে, তা জানতে পারছে না সে। এই সামাজিক ব্যবস্থায় একটি কুমারী মেয়ে হঠাৎ মা হয়ে গেছে, এই খবর সবাই কিভাবে নেবে তা জানা কথা। অনিমেষ সারা পৃথিবীর সামনে চিৎকার করে বলতে পারে যে মাধবীলতা তার স্ত্রী, কিন্তু যতক্ষণ না তাতে আইনের ছাপ পড়ছে ততক্ষণ মাধবীলতা কি করে লড়াই করছে। আর একটা চিন্তা আজকাল অনিমেষকে উত্তেজিত করছে। সে বাবা হয়ে গেল, তার রক্তের সৃষ্টি এখন পৃথিবীর বুকে। সে ছেলে কি মেয়ে তা জানা নেই, এবং সে সুস্থভাবে জন্মেছিল কিনা তাও অজানা, কিন্তু মায়ের পেট থেকে সে নিশ্চয়ই অনুভব করেছে তার বাবার জন্যে তার মাকে কিভাবে অপমানিত হতে হয়েছে। এতটা দায় যে মেয়ে মুখ বুজে বয়ে চলেছে, আজ জেল থেকে বেরিয়ে বাকি জীবনটার পাথর তার উপর চাপিয়ে দিয়ে তাকে মেরে ফেলতে চায় না অনিমেষ। সেই কারণে তার কোনো তাড়াহুড়ো নেই এখান থেকে বের হবার। জলপাইগুড়িতে গিয়ে বাবা এবং ছোট মায়ের সামনে এই অবস্থায় যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। বাবা বিলাপ করবেন। তার সব আশা নির্মূল করে যে ছেলে নকশাল হয়েছে তাকে হয়তো তিনি ভর্ৎসনা করতে পারেন, কিন্তু তাকে সেই কারণে পঙ্গু দেখলে তার আক্ষেপ অসহনীয় হয়ে উঠবে। না, নিজের দায় কারো ওপর চাপিয়ে দেবে না সে। কিন্তু এরা যদি তাকে ছেড়ে দেয়, যদিও সে সম্ভাবনা নেই, তবু তাহলে সে কোথায় যাবে? জেলে বসে অনিমেষ টের পায়নি কিছু। একদিন আচমকা চারধারে পাগলা ঘন্টি বাজতে লাগলো। অনিমেষ শুয়েছিল। শব্দ শুনে কোনো রকমে হামা দিয়ে দিয়ে সে দরজার ফাঁকে চোখ রাখল। বাইরে মানুষ পাগলের মতো ছুটছে, বোমা পড়ছে ওপাশে, ছেলেরা দৌড়াচ্ছে গেটের দিকে। এখান থেকে সামনের পুকুরটা দেখা যায়। অনিমেষ দেখল ৩-৪টে পুলিশ দৌড়ে সেই পুকুরে ঝাঁপ দিল, তারপর ডুব দিয়ে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা করছে হাস্যকরভাবে। মৃত্যু ভয় এখন ওদের চোখে মুখে। অনিমেষের মাথায় একটা চিন্তা চলকে উঠল, তাহলে কি বিপ্লব শুরু হয়ে গেল? জেল ভেঙে বন্দীদের উদ্ধার করা হচ্ছে। ভীষণ উত্তেজিত হয়ে পড়ল অনিমেষ। বাইরে তখন চেঁচামেচি, সবাই অকস্মাৎ ছাড়া পাওয়ার রাস্তাটা যেন আবিষ্কার করে ফেলেছে। অনিমেষ চেঁচিয়ে ডাকতে লাগলো, সামনে যে যাচ্ছে তাকেই। ওদের সেলে তালা দেওয়া থাকে না, বোধহয় পঙ্গু বলেই তালা খরচ করতে চায় না কর্তৃপক্ষ, কিন্তু বাইরে থেকে আটকানো থাকে দরজাটা। অনিমেষের ডাক কারো কানে যাচ্ছে না, অথচ এইরকম একটা মহান সময়ে সে যোগ দিতে পারছে না। এই কষ্ট অনিমেষকে পাগল করে তুলছিল। বারংবার দরজার উপর ঝাঁপিয়ে পড়ছিল সে। নিজের শরীরের কথা এই মুহূর্তে তার মাথায় ছিল না। তাকে ছেড়ে দিলে ওই গেট অবধি পৌঁছতে হয়তো তার 1 ঘন্টা লেগে যেতে পারে, এই বোধ কাজ করছিল না। হঠাৎ গুলির শব্দ কানে এলো, পরপর কয়েক রাউন্ড, এবং খুবই কাছে। কয়েকটা আর্ত চিৎকার শোনা গেল এবং আচমকা বাইরে ছুটোছুটি থেমে গেল। যারা রাস্তা পার হতে পারেনি তারা যেন কে আগে সেলে পৌঁছতে পারবে এইভাবে ফিরে আসতে লাগলো। এখন আর বোমার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু গুলি চলছে মাঝে মাঝে। তারপর সব চুপচাপ হয়ে গেল, একটুও আওয়াজ নেই কোথাও। পুকুরে যে পুলিশগুলো ডুবছিল আর ভাসছিল তারা ক্রমশ মাটিতে উঠে এলো। ইউনিফর্ম সম্পূর্ণ সিক্ত, কিন্তু হঠাৎ তাদের চেহারা যেন পাল্টে গেল। প্রচণ্ড ক্রোধে তারা ছুটে গেল অফিস ঘরের দিকে। কয়েক মিনিটের মধ্যেই সামনের লনটা পুলিশে ছেয়ে গেল। দরজায় সেঁটে থাকা অনিমেষ ক্রমশ শিথিল হয়ে পড়ল। না, এটা কোনো বিপ্লব নয়। বিক্ষিপ্তভাবে জেল ভেঙে পালাতে চাইছিল কিছু ছেলে, কিন্তু কোথায় পালাতে চাইছিল? এই জেলের বাইরে যে ভারতবর্ষ,
সেটা কি এই জেলের চেয়ে নিরাপদ? সেখানে কি ওদের কেউ চিরকাল আশ্রয় দেবে? সারা দেশ যেখানে শীতল হয়ে রয়েছে, সেখানে কয়েকটা কাঠ কয়লার আগুনের কি মূল্য আছে? এখন সেলে চিৎকার চলছে, পুলিশরা দল বেঁধে প্রতিটি সেলে ঢুকে বদলা নিচ্ছে। বন্দীদের যন্ত্রণায় এখন জেলের প্রতিটি দেওয়াল কাঁপছে। সামনের বারান্দায় বুটের শব্দ হলো। 3 জন এসে দাঁড়ালো দরজার সামনে। একজন বলল, না, এরা বের হয়নি। তাছাড়া একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, আর একজন পাগল। দ্বিতীয়জন থুতু ফেলল, সো হোয়াট, এরা সব এক রক্তের, আজ কাউকে স্পেয়ার করব না। শব্দ করে দরজা খুলে গেল। দরজা খুললেই অনিমেষের সঙ্গী। হাঁ করে খাওয়ার অভ্যেসটুকু তার হয়েছে। কুঁকড়ে পড়ে থাকা অনিমেষ দেখল একটা লাঠি ছেলেটিকে নির্মমভাবে আঘাত করল। অন্য দুটো তার দিকে এগিয়ে আসছে। সেদিন যারা গা ঢাকা দিতে পেরেছিল তারা খুব সামান্য সময়ের জন্যেই মুক্তির আনন্দ পেয়েছিল। আনন্দ শব্দটা এক্ষেত্রে ব্যবহার করতে অনিমেষের দ্বিধা আছে। সব সময় পুলিশের ছায়া পেছনে ঘুরছে, প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় কাঁটা হয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষ মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। এইরকম পরিস্থিতিতে কি জেলের বাইরের খোলা আকাশ আনন্দের হয়? যারা ধরা পড়ছে এবং জেলে ফেরত আসছে তাদের অবস্থা কি হতে পারে তা অনুমান করা যেতে পারে। কিন্তু যারা জেলেই পড়েছিল তাদের ওপর আক্রোশ মিটিয়ে নিয়েছে পুলিশ। অনিমেষের পাশে দীর্ঘ সময় পড়েছিল ছেলেটি। তার পশ্চাৎদেশ রক্তাক্ত। মোটা রুল সেখানে প্রবেশ করিয়ে শাস্তি দিয়ে গেছে ওরা ছেলেটিকে। যন্ত্রণায় কুকিয়ে উঠেছিল ছেলেটি। কাটা ছাগলের মতো ছটফট করেছিল, কিন্তু সামান্য বাধা দেবার মতো মানসিকতা ছিল না ওর। এমনকি এত বড় আঘাত যে ও তারপরে টের পাচ্ছিল বলে মনে হলো না অনিমেষের। একটা গাছও বোধহয় ওর চেয়ে বেশি অনুভূতিশীল হয়ে থাকে। পঙ্গু বলে হয়তো অনিমেষের ওপর ওই বিভৎস আক্রমণটি করেনি, কিন্তু বেধড়ক পিটিয়ে গেছে ওরা ওকে। কপালের আঘাত ফুলে চোখ ঢেকে দিয়েছে। একটা দাঁত থুতুর রং পাল্টে বেরিয়ে এসেছিল। ওরা চলে গেলে অনিমেষ অনেকক্ষণ চুপচাপ পড়েছিল। তারপর মুখের রক্ত মুছে ছেলেটিকে দেখল। উপর হয়ে পড়ে থাকা অর্ধনগ্ন শরীরটা তিরতির করে কাঁপছে। দুহাতে হামা দিয়ে অনিমেষ ছেলেটির পাশে গিয়ে গায়ে হাত রাখল। এই যে, শুনছ? এই ঘরে ওরা যেদিন প্রথম এসেছিল সেদিন থেকেই অনিমেষ জানে ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। একটা মানুষের চোখের দৃষ্টি সাদা হয়ে যায় এমন করে তা সে কখনো জানত না। এই ঘরে পায়খানা করে ফেললে রোজ দরজায় বসে অনিমেষকে চিৎকার করে পাহারাদারদের নজর কাটতে হয়, কিন্তু তবু আজ ওর আঘাত দেখে না ডেকে পারল না। ছেলেটির কাঁপুনি কম ছিল না। অনিমেষ ওর পাজামা টেনে টুনে ভদ্রস্থ করে চুপচাপ বসে থাকল। কি হলো? হয় পঙ্গু, নয় শরীর থেকে বোধ বুদ্ধি সম্পূর্ণ উধাও হয়ে ক্লিবের মতো বেঁচে থাকা। জীবনের এই পরিণতি শেষ পর্যন্ত। এমন যদি হতো বিপ্লবের চূড়ায় পৌঁছতে ওরা সিঁড়ির কাজ করেছে, পরের মানুষেরা সেই সিঁড়ি বেয়ে তত্তর করে উঠে যাবে, তাহলে নিজেদের এতটা অসাড় বলে মনে হতো না। পুলিশ খুনের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল, কিন্তু সে ব্যাপারে কোনো খবর তার কাছে নেই। এর মধ্যে একজন এসে জানতে চেয়েছিল সে কোনো উকিলের সাহায্য চায় কিনা। অনিমেষ পরিষ্কার না বলেছে। নিজের কথা তার চেয়ে কোনো উকিল ভালো করে বলতে পারবে না। প্রথম দিকে সে একটা উত্তেজনায় ভুগত। কাঠগড়ায় যদি তাকে বিচারক জিজ্ঞাসা করেন, সে জ্বালাময়ী বক্তৃতা দেবে। এই বিচার ব্যবস্থার সুস্থতা সম্পর্কে সে স্পষ্ট অভিযোগ জানাবে। কিন্তু যত দিন যাচ্ছে তত এই উত্তেজনাকে তার ছেলে মানুষই মনে হচ্ছে। ধরা যাক সরকারি উকিলের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে সে মুক্তি পেল, তখন সে কোথায় যাবে? বাকি জীবনটা সে কিভাবে কাটাবে? তার চেয়ে এই ভালো, কোনো রকম পাল্টা জবাব সে দেবে না। যদি তার যাবজ্জীবন জেল হয়, এখন সেটাই তার পক্ষে মঙ্গল। এইরকম বিষাদে সে ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল।
শারীরিক অক্ষমতার সঙ্গে এক ধরনের মানসিক ক্লীবতা তাকে আচ্ছন্ন করে ফেলছিল। মাঝে মাঝে তার মাথায় অন্য সব চিন্তা আসতে লাগলো। কোর্ট পুলিশ তার কেস তুলছে না, ঠিক যেভাবে ওর সঙ্গী ছেলেটিকে ফেলে রাখা হয়েছে ওকেও যেন ওরা তেমনি দেখছে। নিজেকে এরকম ছেঁড়া কাগজের মতো দেখতে যখন অসহ্য লাগে তখনই মরে যাওয়ার কথা মনে হয়। এই ঘরে বাস করে আত্মহত্যা করার আপাতত কোনো সুযোগ নেই, গলায় দড়ি কিংবা বিষ খাওয়ার কোনো উপায় নেই। আত্মহত্যার কথা মনে হলেই যার মুখ চোখের সামনে ভাসে তাকে অনেক কষ্ট করে মন থেকে সরাতে চাইছে সে। সেই মুখ যেন ভার হয়ে বলে, ছি, তুমি তো এত দুর্বল নও অনিমেষ। তখনই হো হো করে হেসে ওঠে অনিমেষ জেলের ঘরে বসে। শেষের দিকে হাসিটা ভেঙে যায়, গলা বন্ধ হয়ে যায়। দুর্বল কাকে বলে? যে লড়তে পারে না, যার সর্বস্ব কেড়ে নিলেও প্রতিবাদের সামান্য ক্ষমতা যে ধরে না, সে কি দুর্বল নয়? এইভাবে হামাগুড়ি দিয়ে যাকে হাঁটতে হয় তার বল কোথায়? এমনকি আত্মহত্যা করার মতো শক্তিও তার নেই। এই সব ভাবনা মাথায় এলেই সে ছটফট করে, মনে হয় ক্রমশ উন্মাদ হয়ে যাবে। একদম বোধশূন্য হয়ে যাওয়া বরং ভালো, পৃথিবী সম্পর্কে কোনো অভিযোগ থাকে না তাহলে। কিন্তু তা হচ্ছে না যখন, তখন অনিমেষ কি করত সে জানে না, যদি পাশের ছেলেটি এরকম আহত না হতো। একটু একটু করে ছেলেটি ওর ওপর নির্ভর করতে শিখল। ওর সঙ্গে কথা বলে অনিমেষের সময় কেটে যায়। এ এক মজার খেলা। অনিমেষ কথা বলতে শুরু করলে ছেলেটি চুপচাপ ওর দিকে চোখ মেলে বসে থাকে। যতক্ষণ না অনিমেষের মুখ বন্ধ হচ্ছে ততক্ষণ দৃষ্টি সরায় না সে। ক্রমশ এ এক নতুন খেলা হয়ে দাঁড়ালো। সময় কাটানোর সমস্যা আর নেই। নিজের কথা, যা করার উদ্দেশ্য ছিল কিন্তু করা হলো না, সেই সব কথা ছেলেটিকে বলতো অনিমেষ। মাঝে মাঝে বিরক্ত লাগলেও এক ধরনের উষ্ণতা অনুভব করত সে। একটা রক্ত মাংসের মানুষ তার কথা শুনছে। ছেলেটির কোনো প্রতিক্রিয়া হতো না, তবু মানুষ তো। এই রকম একদিন কথা বলতে বলতে হেসে ফেলল অনিমেষ। এই ছেলেটি যেন গোটা ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তার সামনে বসে রয়েছে। যে যাই বলুক, যার কোনো কিছুতেই এসে যায় না। জেলে বসে সময়ের হিসেব রাখা মুশকিল। মাঝে মাঝে অনিমেষেরই হিসেব গুলিয়ে যায়, ঠিক কত বছর পার হয়ে গেল। এর মধ্যে জেলের এক কর্তা এসে অনিমেষকে বলেছিল, মুক্তি পেলে কোথায় যাবেন? মুক্তি পাচ্ছি নাকি? বলা যায় না, যা তোড়জোড় চলছে পেলেও পেতে পারেন। অনিমেষ লোকটির দিকে তাকালো। শুধু পোশাক একটা মানুষের চেহারা পাল্টে দেয়। এই কয় বছরে এই লোকটি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে না। লোকটি আবার বলল, এখন কেউ আপনার সঙ্গে দেখা করতে চাইলে করতে পারেন। তেমন ইচ্ছে থাকলে আপনি তাদের চিঠিতে জানিয়ে দিন। কি হবে দেখা করে? সেটা আলাদা কথা, কিন্তু আপনারই শারীরিক অবস্থায় জেলের বাইরে যাতে বিপদে না পড়েন তার জন্যই যোগাযোগ করা দরকার। আমি কারো দায় হতে চাই না। প্রতিবন্ধীদের জন্য একটা আশ্রম আছে এখানে, নানা হাতের কাজ শেখানো হয় তাদের জীবনে নিজের পায়ে দাঁড়াবার জন্য। সেখানে যাবেন? হেসে ফেলল অনিমেষ। বাহ, চমৎকার, একটু দেখুন না আমার জন্যে। সরকার পাল্টে গেছে এর মধ্যে। অনিমেষ জানল ভারতবর্ষ এখন চুপচাপ, শান্ত। কোনো শোক নেই কিংবা আফসোস। কোথাও আনাচে কানাচে যারা একদা স্বপ্ন দেখত তারা বেঁচে মরে আছে, অথবা তাদের অস্তিত্ব আর তেমন জোরদার নয়। পশ্চিমবাংলার মানুষ বিপুল ভোটে বামপন্থীদের নির্বাচিত করেছে। নির্বাচন এবং গণতন্ত্রের ওপর দেশের মানুষ তাদের আস্থা জানিয়েছে। অনিমেষদের প্রচার এবং বিপ্লবের স্বপ্ন নিয়ে এখন আর কেউ ভাবে না। জেলের ভেতরে যারা গোপনে গোপনে এখনও আশা রাখত তারা ভেঙে পড়ল। অনিমেষের কিন্তু এই খবরে কোনো প্রতিক্রিয়া হলো না। তবে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নিলে সে একটা নাম দেখে ঈষৎ চমকে উঠেছিল। পরে হেসে ফেলেছিল শব্দ করে। সুদীপ মন্ত্রিসভায় একটি ভালো জায়গা পেয়েছে। বিমান নয়, ইউনিভার্সিটির ছাত্র ফেডারেশনের জেনারেল সেক্রেটারির থেকে অনেক ধাপ এগিয়ে সুদীপ চুরুট মুখে পশ্চিমবাংলার মন্ত্রী হয়ে বসেছে। অনিমেষের মনে পড়ল, সুদীপের মধ্যে একটা পরিকল্পিত ভাবনা সবসময় কাজ করত। কিসে বেশি লাভ হয়,
কিংবা কোন ঘটনা বেশি প্রচার এনে দেবে এ ব্যাপারে ইউনিভার্সিটিতে সে বিমানের থেকেও সজাগ ছিল। হঠাৎ জেলের মধ্যে একটা উৎসবের মেজাজ এসে গেল। নতুন সরকার নাকি রাজনৈতিকভাবে নকশালবন্দিদের মোকাবিলা করবেন। বাইরে এখন বন্দিমুক্তি আন্দোলন চলছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন কিছু কিছু নকশালপন্থীদের যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে, কিংবা এদের মেরুদণ্ডটি ভেঙে দেওয়ার কাজ শেষ হয়ে যাওয়ায় আর জেলে রাখার দরকার নেই। কিভাবে কখন মুক্তি দেওয়া হবে তা নিয়ে আলাপ আলোচনা চলছিল। আদালতে যেসব মামলা চলছিল তা সরকার পক্ষ তুলে নেবার সিদ্ধান্ত করলেন। সরকারের এই উদারতায় নানান মহলে নানান প্রতিক্রিয়া হলেও বন্দীরা স্বাভাবিকভাবে খুশি হল। এর মধ্যে জেলের সেই কর্তা ব্যক্তি অনিমেষের কাছে এসেছিলেন। ভদ্রলোক যে কেন অনিমেষকে পছন্দ করছেন তা সে বুঝতে পারে না। এসে বললেন, ব্যাস হয়ে গেল, আপনাদের জেলবাস পর্ব সমাপ্ত। অনিমেষ হেসে বলল, কোনো মানে হয় না, ধরলই বা কেন আর ছাড়ছেই বা কেন? আপনাকে দুটো খবর দিতে এলাম। এক ভদ্রমহিলা প্রায়ই আসছেন আপনার খবরাখবর নিতে। আপনি কারো সঙ্গে দেখা করতে চান না জেনেও তিনি বিরক্ত হননি। গতকাল এসে জানতে চাইছিলেন যে আপনি কবে মুক্তি পাবেন। আপনি কি বললেন? শক্ত হয়ে গেল অনিমেষ। আমাদের কাছে কোনো সঠিক খবর আসেনি। আমি সামনের সপ্তাহে ওকে আবার খবর নিতে বললাম। তারপর একটু হেসে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞাসা করছি, উনি আপনার কে হন? অনিমেষ মাথা নাড়ল। ছেড়ে দিন এসব কথা। আর একটা খবর কি যেন বলছিলেন? আর কেউ আমার খবর নিতে আসছে নাকি? ভদ্রলোক বললেন, না না, আর কেউ আসেনি। আমি একজনের আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ আপনাকে পৌঁছে দিচ্ছি। কার কথা বলছেন? দীপকের মা। দীপক? অনিমেষ অবাক হয়ে ডান দিকে তাকালো। এই ছেলেটির নাম যে দীপক তা ওর মনেই ছিল না। এখনও দীপকের মা প্রতি সপ্তাহে আসেন। ওকে তখন বাইরে নিয়ে যাওয়া হয়। মহিলা ছেলেকে খাইয়ে যান কাঁদতে কাঁদতে। কিন্তু তিনি কোন কারণে তাকে ধন্যবাদ জানাচ্ছেন? এই বোধবুদ্ধিহীন ছেলেটি একটি নামের অধিকারী তাই খেয়াল ছিল না অনিমেষের। ভদ্রলোক বললেন, আপনার কথা ওকে আমি বলেছি। আপনারা এক ঘরে থাকেন এবং আপনি ওর সঙ্গে কথা বলেন ওর সাড়া না পেয়েও। একমাত্র আপনি যখন কথা বলেন তখন ওর দৃষ্টি খানিকটা স্বচ্ছন্দ হয়। এসব শুনে মহিলা আপনার কথা জানতে চাইছিলেন। শোনার পর আপনার সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী। যখন জানলেন যে আপনি কারো সঙ্গে দেখা করতে চান না, তখন আমাকে ওই কথাগুলো জানাতে বললেন। অনিমেষ হাসল। এছাড়া সে আর কি করতে পারে? তার নিজের শরীরের যে অবস্থা, তাতে একথা স্পষ্ট যে সে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই অবস্থায় ছেলেটির কোনো উপকারেই সে আসতে পারে না। কথা বলছে নিজের প্রয়োজনে। একা মুখ বন্ধ করে থাকলে সে এতদিন পাগল হয়ে যেত। কিন্তু তার পরের দিনই যে এমন চমক ওদের জন্য অপেক্ষা করছে কল্পনাতেও আসেনি তার। দুজন সিপাই সাত সকালে ওদের সেল থেকে বের করে নিয়ে এলো বাইরে। অনিমেষকে কোলে করে নিয়ে যাচ্ছিল ওরা। দুটো পা ঝুলে পড়েছে। সঙ্গী ছেলেটি, যার নাম দীপক, হাঁটছিল উদাস পায়ে। অফিস ঘরে বসার পর ওদের খবরটা জানানো হলো। সরকার দয়া পরবশত ওদের বিরুদ্ধে আনিত সব রকম অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন এবং সেই সঙ্গে আশা করছেন ভারতবর্ষের দায়িত্ববান নাগরিক হিসেবে তারা বাকি জীবনটা কাটাবে। মুক্তি! খবরটা শুনে অনিমেষের একটুও উত্তেজনা হলো না। এই মুক্তি নিয়ে কি হবে? এতদিন মনে মনে এই দিনটির আশঙ্কা করেছিল সে। এখন সে কি করবে? চোখ বন্ধ করল অনিমেষ। এভাবে সে মুক্তি চায়নি কখনো। দীপকেরও এই খবরে কোনো প্রতিক্রিয়া হলো না। আর হাজারটা শব্দের মতো মুক্তি শব্দটার আলাদা কোনো মানে নেই ওর কাছে। শূন্য দৃষ্টি মেলে সে দাঁড়িয়ে রইল অনিমেষের গা ঘেঁষে। এই জিনিসটি সম্প্রতি ওর মধ্যে দেখা যাচ্ছে। তৃতীয় কোনো মানুষ এলে তার অস্তিত্ব বোধহয় অনুভব করে দীপক, কারণ সেই সময় সে অনিমেষের কাছছাড়া হতে চায় না। ব্যাপারটা ওর পরিবারের লোকের জানা দরকার। দীপকের চেতনা ফিরে আসবার একটা সূত্র হিসেবে এটাকে ডাক্তাররা কাজে লাগাতে পারেন। কাগজপত্রে যখন তাদের মুক্তির ব্যাপারটা আইনসম্মত করা হচ্ছিল, তখন সেই ভদ্রলোক এলেন। আপনি কোথায় যাবেন কিছু ঠিক করেছেন?
না, কিন্তু কোথাও তো যেতে হবে। দেখি, এখান থেকে বের হয়ে তারপর ভাবব। বুঝলাম, কিন্তু আপনি তো একজন সুস্থ মানুষের মতো ঘুরে বেরিয়ে ভাবতে পারবেন না। আমি আপনার হয়ে সেই আশ্রমে খোঁজ নিয়েছিলাম। কোন আশ্রমে? প্রতিবন্ধীদের, আপনাকে বলেছিলাম। ও হ্যাঁ, সেখানে যাওয়া যাবে। যাবে, কিন্তু এই মাসটা আপনাকে অপেক্ষা করতে হবে। এই মাসটা? হ্যাঁ, আর মাত্র 8 দিন আছে মাস শেষ হতে। এই কদিন আপনি যদি দীপকের সঙ্গে থাকেন তাহলে ওর মা খুব খুশি হবেন। দীপকের সঙ্গে? অবাক হয়ে গেল অনিমেষ। দীপকের সঙ্গে তার থাকার কথা ওঠে কি করে? সামান্য পরিচয় যেখানে নেই। সে ঘাড় নাড়ল। না, তা হয় না। ভদ্রলোক কাঁধ ঝাঁকালেন। বেশ, যা ভালো বুঝেন করবেন। আমি আশ্রমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। কিন্তু দীপকের মাকে এড়াতে পারল না অনিমেষ। একজন বয়স্ক মহিলা আছেন যাদের চেহারা এবং কথায় এমন এক স্নেহময়ী জননী জননী ভাব থাকে যে তাদের মুখের ওপর কটু কথা বলা যায় না। দীপকের মা সেই রকম একজন। তিনি ওর হাত ধরে বললেন, বাবা, আমি জানি তোমরা খুব অভিমানী হও, কিন্তু আমার দিকে তাকাও। যে ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর যাকে নিয়ে আমি আজ বাড়ি ফিরছি সে তো এক নয়। আমার তো পৃথিবীতে কেউ নেই, আমি কি নিয়ে থাকব? অনিমেষ জবাব দিল না। মহিলা তখনও ওর হাত ছাড়েননি। বললেন, আমি সব শুনেছি। তুমি না থাকলে আমার ছেলে মরে যেত। না, এটা সত্য নয়, আপনাকে বাড়িয়ে বলা হয়েছে। ভদ্রমহিলা মাথা নাড়লেন। পৃথিবীর সব চোখকে ফাঁকি দেওয়া গেলেও মায়ের চোখকে কিছুতেই দিতে পারবে না। আমি এতদিন ধরে ওকে দেখতে আসছি, ও আমাকে একদিনও চিনতে পারেনি। কেঁদে ফেললেন উনি। কিছুটা সময় লাগলো সামলাতে। তারপর অন্যরকম গলায় বললেন, কিন্তু তোমার পাশে কেমন সিটিয়ে দাঁড়িয়ে আছে দেখো। অনিমেষ হাসল। এটা একসঙ্গে থাকার অভ্যেস থেকে হয়েছে। ভদ্রলোক বললেন, যাই হোক, ও তো একটা পাথর হয়েছিল, এটুকু কম কি? অনিমেষ বলল, দীপক ভালো হয়ে যাবে। কথাটা বলেই কেমন যেন অন্তঃশ্বাস শূন্য মনে হলো। ভদ্রমহিলা সে কথায় কান দিলেন না মোটেই। বললেন, তোমার মা বাবা কোথায় থাকেন? অনিমেষ অস্বস্তির চোখে তাকালো। এসব প্রশ্ন করবেন না। এই সময় আমি কোনো আত্মীয় স্বজনের বোঝা হয়ে থাকতে চাই না। তাছাড়া, ঠিক আছে। ভদ্রমহিলা ওকে থামিয়ে দিলেন। আমি তোমার কিছু জানতে চাই না। তুমি দীপকের সঙ্গে চলো। আমি জানব। আমি 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম, তোমরা দুজনে মিলে আমার এক ছেলে হলে। অনিমেষ ভাববার সময় পেল না। ভদ্রমহিলার মধ্যে এমন তৎপরতা কাজ করছিল যে সে আর আপত্তি তুলতে পারল না। কোনো পরিচিত বাড়িতে গিয়ে তাদের দয়ার ওপর নির্ভর করার চাইতে এটা অনেক বেশি শ্রেয় বলে মনে হলো ওর। সে নিজে যাচ্ছে না, তাকে উনি আগ্রহ ভরে নিয়ে যাচ্ছেন। নিজের ছেলের সঙ্গে একই মমতায় যতক্ষণ উনি তাকে দেখবেন ততক্ষণ কোনো অস্বস্তির কারণ হবে না। তাছাড়া এই কটা দিন চলে গেলেই সে আশ্রমে যেতে পারবে, ততদিন তো মাথার উপর একটা ছাদ দরকার। ব্যবস্থা ভদ্রমহিলাই করলেন। 2 সিপাই ওকে ধরে নিয়ে এলো বাইরে। সেখানে একটা গাড়ি অপেক্ষা করছিল, খুব পুরনো আমলের বৃদ্ধ গাড়ি। তার ড্রাইভারও গাড়ির চেহারার সঙ্গে বেশ মিলে যায়। অনিমেষের সঙ্গে সঙ্গে দীপক হেঁটে এলো। ভদ্রমহিলা এক হাতে অনিমেষকে, অন্য হাতে দীপককে ধরে রেখেছেন। গাড়িতে ওরা ওকে তুলে দিয়ে ফিরে গেল। ভদ্রমহিলা দীপককে উঠতে বললে সে চুপ করে দাঁড়িয়ে থাকল। ভদ্রমহিলা আবার বললেন, খোকা ওঠ, গাড়িটা চিনতে পারছিস না? দীপক কথাগুলো শুনল বলে মনেই হলো না। 3-4 বার ডেকে ব্যর্থ হয়ে ভদ্রমহিলা বললেন, কি করি বলতো বাবা? সিটের ওপর হেলান দিয়ে বসতে পেরেছিল অনিমেষ। এবার ঝুঁকে হাত বাড়িয়ে সে দীপককে ধরল। এই, গাড়িতে উঠে এসো। 2 বার ডাকতে দীপকের দৃষ্টি এদিকে ফিরল। অনিমেষ এক হাতে ওকে টানতেই ছেলেটি গাড়ির ভেতর ঝুঁকে পড়ল। তারপর কোনো রকম দ্বিরুক্তি না করে উঠে বসল। খুব খুশি হলেন ভদ্রমহিলা।
দেখো তো তোমার কথা কেমন শোনেও। ছেলেটি সোজা হয়ে সিটে বসছিল। তার একপাশে অনিমেষ, অন্যদিকে ভদ্রমহিলা। অনিমেষের সঙ্গে জিনিসপত্র বলতে কিছুই ছিল না। জেল থেকে বের হওয়ার সময় সেই ভদ্রমহিলার আনুকূল্যে একটু ভদ্রস্থ হয়ে বেরোতে পেরেছে, এই যা। কিন্তু গাড়ির সিটে বসে ওর নিজেকে খুব কুঁজো মনে হচ্ছিল। সে তুলনায় দীপক অনেক খাড়া। জেলের সীমা ছাড়িয়ে গাড়িটা বড় রাস্তায় পড়লে অনিমেষ অনেক পাখির ডাক শুনতে পেল। বেশ নির্জন রাস্তা, কলকাতা বলেই মনে হয় না। একেই কি কপাল বলে? অনিমেষ নিজের কথা ভাবছিল। এতদিন পর জেল থেকে বেরিয়ে যাদের সঙ্গে সে যাচ্ছে তাদের কাছে যাওয়ার কোনো কথাই ছিল না, তবু যেতে হচ্ছে। যাচ্ছে কিছুটা পালিয়ে, যাতে অন্য সবাই রক্ষা পায়। বিবেক বা চক্ষুলজ্জার সুযোগ নিতে সে কিছুতেই চায় না। তার চেয়ে পথের আলাপ পথেই রেখে যাওয়ার মতন এই ভদ্রমহিলার বাড়িতে কটা দিন চোখ বুজে কাটিয়ে দেওয়া বরং ঢের ভালো। রেসকোর্সের পাশ দিয়ে গাড়ি সোজা এগিয়ে এলো রবীন্দ্র সদনের সামনে। দূর থেকে রঙিন বাড়িটার দিকে তাকিয়ে অনিমেষ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কলকাতা একই রকম রয়ে গেছে। কোনো বড় শিল্পীর অনুষ্ঠান হবে নিশ্চয়ই, না হলে এই সকালবেলায় এত বড় লাইন পড়ে। ল্যান্সডাউন রোডে যে বাড়িটায় ওরা ঢুকলো সেটাই যে দীপকদের বাড়ি তা না দেখলে বিশ্বাস করা যায় না। গেট পেরিয়ে বিরাট লন, বাগান এবং তার পাশে ধবধবে সাদা একটা দোতলা বাড়ি। নুড়ি পাথরের রাস্তা ঘুরে গাড়িটা এসে দরজায় দাঁড়াতেই দু তিনজন ঝিচাকর ছুটে এলো। দীপকের মা নামলেন গাড়ি থেকে। অনিমেষ লক্ষ্য করল এর মধ্যেই ওর ভাবভঙ্গিতে একটা দৃঢ় মর্যাদা বোধ যোগ হয়েছে। গম্ভীর গলায় বললেন, একটা ইজি চেয়ার নিয়ে আয় আগে। চাকর মুখের দিকে চেয়ে হাঁ করে দাঁড়িয়েছিল কথাটা শুনে। উনি এবার ধমক দিলেন। ইজি চেয়ার আসতেই গলা নরম করে উনি বললেন, অনিমেষ তুমি আগে নামো, ওরা তোমাকে ধরুক। কর্মচারীরা এতক্ষণে বুঝে নিয়েছে ব্যাপারটা। খুব সন্তর্পণে এরা অনিমেষকে নামিয়ে ইজি চেয়ারে শোয়ালো। কিন্তু মুশকিল হলো দীপককে নিয়ে। সে তেমনি খাড়া হয়ে বসেই আছে। শত ডাকেও তার সাড়া পাওয়া যাচ্ছে না। অনিমেষ ৩-৪ বার ডাকলেও সে তাকালো না। এবার ভদ্রমহিলা ঝুঁকে পড়ে ওর হাত ধরলেন। নেমে আয় খোকা, নিজের বাড়িতে এসেছিস তুই, আয় বাবা। দীপকের কোনো প্রতিক্রিয়া হলো না কথাগুলোয়। ভদ্রমহিলা একটু ভেবে নিয়ে চাকরদের বললেন, ওকে জোর করে নামা গাড়ি থেকে। এবার একটা কাঠের পুতুলের মতো নেমে এলো দীপক ওদের হাতে। নেমে এসে যেন কিছুটা সহজ হলো, কারণ অনিমেষের ইজি চেয়ারের পাশ ঘেঁষে সে দাঁড়ালো। ইজি চেয়ার নিয়ে চাকররা চলতে আরম্ভ করলে সেও সঙ্গ ধরল। দীপকের মা বললেন, দেখলে অনিমেষ, ও তোমার কেমন বশ মেনেছে। অনিমেষ বুকে ভার বোধ করল। মহিলা প্রতি মুহূর্তে তাকে জড়াবার চেষ্টা করছেন। এটা সে চায় না, কিন্তু এখন সে কথা বলার সময় নয়। সুন্দর সাজানো গোছানো বাড়ি। দোতলায় উঠে যে ঘরটায় ইজি চেয়ার নামালো সেখানে দুটো সুন্দর খাট, চেয়ার এবং ঘরের দেওয়ালে কালীঘাটের পটের দুটো ছবি টাঙানো। ঝিচাকরদের কাজ করতে যেতে বলে দীপককে ওর মা প্রায় জোর করেই একটা চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, অনিমেষ তুমি একটু জিরিয়ে নাও, তারপর হাত মুখ ধুয়ে নেবে। অনিমেষ বলল, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? বাহ, ব্যস্ত হব না? একদিন পরে ছেলে এলো আর আমি ব্যস্ত হব না? কথা শেষ করতেই ডুকরে উঠলেন ভদ্রমহিলা, এবং শেষ পর্যন্ত কান্নাটা আর চেপে রাখতে পারলেন না তিনি। অনিমেষের কিছু করার নেই। সে দীপকের দিকে তাকালো। মায়ের কান্না দীপকের চোখে কোনো ছোঁয়া ফেলছে না। স্থির চোখে সে সামনে তাকিয়ে আছে। এই সময় দরজায় থপ থপ শব্দ হলো। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল অত্যন্ত বৃদ্ধা এক মহিলা খুব ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তারপর এগিয়ে এসে দীপকের গায়ে হাত রেখে বললেন, কাঁদছ কেন বৌমা? ছেলে ফিরে এসেছে, এখন কি কাঁদতে আছে? আহা, খোকা আমার কি রোগা হয়ে গেছে গো। দীপকের মা অনেক কষ্টে নিজেকে সামলাতে পারলেন। না মা, কাঁদছি না। কাঁদবো কেন? আমার এক ছেলে গেল আর 2 ছেলে ফিরল। একে দেখুন, এর নাম অনিমেষ। খোকাকে যে দেখাশোনা করত।
বৃদ্ধা ভদ্রমহিলা এবার স্লথ পায়ে অনিমেষের কাছে এলেন। তোমার কথা শুনেছি বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। অনিমেষ হেসে ফেলল। মঙ্গল যা করার তিনি করেছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধা ভদ্রমহিলা মাথা নাড়লেন। ও কথা বলো না বাবা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমাকে দেখো না, স্বামীকে হারালাম তো ছেলেকে জড়িয়ে ধরলাম, ছেলেকে হারালাম তো নাতিকে জড়িয়ে ধরলাম, এবার নাতিকে। কথা শেষ না করে বললেন, আমি কিন্তু এখনো আশা ছাড়িনি বাবা। বৌমা বলতো খোকা নাকি আর কখনো স্বাভাবিক হবে না। আবার কালকে এসে বলল ও নাকি একমাত্র তোমার ডাকেই সাড়া দেয়। তবে এবার দীপকের মা এগিয়ে এলেন। অনিমেষ, উনি দীপকের ঠাকুরমা। অনিমেষ ঘাড় নাড়ল। আমি বুঝতে পেরেছি, আপনাকে প্রণাম করব সে ক্ষমতা আমার নেই। আমি আজকাল কোমর বেঁকাতে পারি না। থাক বাবা, যথেষ্ট হয়েছে। বৌমা, এদের খাবার ব্যবস্থা করো। অনিমেষ লক্ষ্য করল দীপকের মায়ের ব্যক্তিত্ব এই বৃদ্ধার কাছে কেমন নরম হয়ে যাচ্ছে। তিনি মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলে বৃদ্ধা আরেকটা চেয়ার নিয়ে ওর সামনে বসলেন। খোকা কি সত্যি তোমার ডাকে সাড়া দেয়? ঠিক সাড়া নয়, মাঝে মাঝে তাকায়। খুব ব্রাইট ছেলে ছিল ও। দেখো কি হলো, প্রেসিডেন্সিতে পড়তো, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল। ওর বাবাও খুব ভালো ছেলে ছিল, কিন্তু কখন যে কি হয়ে গেল। বাড়ি ফিরতে অনিয়ম করত। ওর মা বকাঝকা করলেও আমি বাধা দিতাম, বলতাম খোকা কখনো কোনো অন্যায় করতে পারে না। তারপর একদিন ও আর বাড়িতে ফিরল না। কি দুশ্চিন্তা আমাদের। হাসপাতালে খবর নেই, আত্মীয়দের বাড়িতে খবর নেই। ঘর পোড়া গরু আমি, কিছুতেই মন মানে না। কিছুই বুঝলাম না। দেশ তো স্বাধীন, তাকে আবার স্বাধীন করবি কি? সেই সময় পুলিশ এলো বাড়িতে, সব তল্লাশি করে কাগজপত্র পেল। যাওয়ার সময় বলে গেল সে নাকি নকশাল হয়েছে। কাগজে তখন এসব খবর সবে ছাপা হচ্ছে। বুক আমার হিম হয়ে গেল। নকশাল মানে জানি, যারা পুলিশের গলা কাটে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আমাদের খোকা ওসব করছে। একদিন রাত্রিরে টেলিফোন এলো খোকার। বলল শত্রুরা নাকি তাদের ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। তার মাকে বলল বারান্দায় ফুলের টবে নাকি বোমা লুকোনো আছে, সেগুলো নিয়ে ওর মা যদি আধ ঘন্টার মধ্যে না পৌঁছতে পারে তাহলে ওরা মরে যাবে। আমরা দুজনে মিলে টব ভেঙে দেখলাম সত্যি সত্যি সুন্দর প্যাক করা কতগুলো বাক্স বের হলো। ওর মা বলল সে যাবে। আমি বললাম না, গেলে আমি যাব। কিন্তু কাউকেই যেতে হলো না। বাড়ি থেকে বের হবার আগে পুলিশ এলো। আমাদের টেলিফোন লাইনে যে আড়ি পাতা ছিল কে জানতো। তারা এসে বোমাগুলো নিয়ে গেল। 2-3 দিন বৌমাকে থানায় যেতে হয়েছিল ওই জন্যে। খোকাকে নাকি পুলিশ সে রাত্রে উদ্ধার করেছে। কিরকম করেছে দেখতেই পাচ্ছ। বৃদ্ধা নিঃশ্বাস ফেললেন জোরে জোরে। তারপর হঠাৎ অনিমেষের হাত ধরে ধরা গলায় জিজ্ঞাসা করলেন, সত্যি বলো তো বাবা, তোমরা কি নিজেদের ক্ষমতা জানতে না? অনিমেষ বৃদ্ধার মুখের দিকে তাকালো। বিবর্ণ মণি দুটো তার দিকে স্থির হয়ে আছে। মুখময় অজস্র ভাঁজ। সময়ের রেখাগুলো এখন স্পষ্ট। সে পরিষ্কার গলায় বলল, আমরা বিশ্বাস করি এভাবে মানুষের বেঁচে থাকা উচিত নয়। রাজা নেই, বিদেশি শাসক নেই, কিন্তু তাদের জায়গা নিয়েছে সামান্য কয়েকজন মানুষ, যাদের ইচ্ছে অনিচ্ছের ওপর ভারতবাসীর দিন কাটছে। আমরা একটা রাস্তা খুঁজতে চেয়েছিলাম যা আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। বৃদ্ধা অসহিষ্ণু গলায় জিজ্ঞাসা করলেন, কিসের জোরে তোমরা এমনভাবে কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়লে? অনিমেষ আবার বলল, বিশ্বাস। কিন্তু এই তো তার পরিণতি হলো। খোকাকে দেখো, কোনোদিনও মুখ ফুটে কথা বলতে পারবে কিনা সন্দেহ। তুমি কি কোনোদিন স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে? তবে কি দাম এরকম বিশ্বাসের?
বৃদ্ধা নাতির হাত ধরলেন। এই প্রশ্নটা জেলে বসে অনিমেষ হাজারবার নিজেকে করেছে। হঠকারিতা থেকে কোনো সুন্দর সৃষ্টি হয় না, কিন্তু আজ এই সময়ের শিকার হওয়া মানুষের প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে সে উত্তর দিতে একটু অস্বস্তি বোধ করল না। বিশ্বাস যদি সত্যি হয় তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়। আমরা করতে চেয়েছিলাম বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমাদের আগে কেউ করেনি বলে অন্ধকারে পথ হাতড়াতে হয়েছিল, কিন্তু আমাদের পরে যারা এই বিশ্বাস নিয়ে কাজ শুরু করবে তারা আমাদের ভুলগুলো থেকে অভিজ্ঞতা পাবে, ফলে তারা সফল হবেই। কিন্তু আগুনে হাত দিয়ে তো তোমাদের হাত পুড়ল। ঠিকই, তা থেকে মানুষ শিখল আগুনকে কিভাবে ব্যবহার করতে হয়, এটুকুই লাভ। বৃদ্ধা নড়ে চড়ে বসলেন। আমি এত সব বুঝি না, খোকার না হয় কিছু বোঝার শক্তি নেই, কিন্তু তোমার আফসোস হচ্ছে না? হচ্ছে, ভুলগুলো করলাম বলেই আফসোস হচ্ছে। অনিমেষের কথা শেষ হওয়া মাত্র পায়ের আওয়াজ পাওয়া গেল। একটি মেয়ে হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকল, পেছনে দীপকের মা। টেবিলে ট্রে নামানো হলে অনিমেষ দেখতে পেল একটা বড় কাঁচের বাটিতে জল আর তার পাশে ছোট তোয়ালে রাখা আছে। দীপকের মা বললেন, তুমি মুখ হাত ধুয়ে নাও অনিমেষ। জেলে বাস করে যে অভ্যাস হয়েছিল তার কাছে এই আপ্যায়নকে রাজসিক ব্যাপার বলা যায়। একটু সংকোচের সঙ্গে অনিমেষ হাত মুখ ধুয়ে তোয়ালেতে মুখ মুছলে মেয়েটি সেগুলো ফিরিয়ে নিয়ে গেল। দীপকের মা তখন আরেকটা ভেজা তোয়ালেতে দীপকের মুখ হাত পরম যত্নে মুছিয়ে দিচ্ছেন। দীপক পাথরের মূর্তির মতো সোজা হয়ে বসে, তার চোখ অনিমেষের ওপর। হঠাৎ অনিমেষের মনে একটা নতুন চিন্তা এলো। দীপক অভিনয় করছে না তো? সে সব বুঝে না বোঝার ভান করে নেই তো? কথাটা মাথায় আসতেই শরীর শিরশির করে উঠল তার, এবং কিছু না ভেবেই সে একটু ঝুঁকে দীপককে জিজ্ঞাসা করল, কিছু বলবে? ব্যাপারটা এত আকস্মিক যে দীপকের ঠাকুমা চমকে উঠলেন। দীপকের মায়ের হাত থেমে গেল। সবাই দীপকের মুখের দিকে তাকিয়ে, অথচ সেখানে কোনো প্রতিক্রিয়া ঘটল না। দীপক চোখ সরালো না, দৃষ্টি পাল্টালো না, শুধু ঠোঁট কেঁপে উঠল বলে অনিমেষের মনে হলো। অনিমেষ ধীরে ধীরে ইজি চেয়ারে নিজেকে এলিয়ে দিল। দীপকের ঠাকুমা জিজ্ঞাসা করলেন, হঠাৎ ওকে জিজ্ঞাসা করলে কেন? আমাদের পারিবারিক ডাক্তার একটু বাদেই আসবেন, ওর সঙ্গে আলোচনা করে চিকিৎসা শুরু করব। তোমার কথাও ওকে ফোনে বললাম, তোমাকেও দেখবেন উনি। কি লাভ হবে? এত হতাশ হচ্ছ কেন? বলা যায় না অপারেশন করে ওরা তোমাকে হয়তো স্বাভাবিক করে দিতে পারে? না, আমি জানি তা কখনো হবে না। কথাটা বলতে বলতে অনিমেষ ডান হাত দিয়ে নিজের পা ঠিক করতে গেল। বেকায়দায় পড়ায় সেখানে ব্যথা লাগছে। তলপেটের নিচের শরীরটা তার ইচ্ছে মতো চলে না। বসবার সময় যদি সেগুলো বেকায়দায় থাকে তখন প্রচণ্ড যন্ত্রণা হয়। ইজি চেয়ারে বসে থাকার দরুন বেশ কষ্ট হলো পা দুটোকে স্বাভাবিক করতে। সে চাইছিল না দীপকের মা ব্যাপারটা বুঝে তাকে সাহায্য করেন। এই সময় মেয়েটি খাবারের প্লেট নিয়ে ফিরে এলো, টোস্ট, ডিম সেদ্ধ আর দুটো সন্দেশ। অনিমেষের সামনে একটা টিপয় এগিয়ে দিয়ে তাতে প্লেট রেখে মেয়েটি দীপকের খাবার এগিয়ে দিল। তারপর নিচু গলায় দীপকের মাকে কিছু জানালো সে। কথাটা শুনে তিনি চকিতে দীপককে দেখলেন। তারপর মেয়েটিকে বললেন, তুই যা, আমি আসছি। অনিমেষ খাবারগুলোর দিকে তাকালো। অনেক অনেক বছর বাদে কেউ তাকে ভদ্রভাবে খাবার খেতে দিল। দীপকের ঠাকুমা তখন টোস্ট নিয়ে দীপকের মুখের সামনে ধরেছেন। সে মুখ খুলছে না। এক দৃষ্টিতে অনিমেষকে তখন থেকেই দেখে যাচ্ছে। অনেক অনুনয়, পিঠে হাত বোলানো ব্যর্থ হলো। সে মুখ খোলার কথা মাথায় যেন আনতেই পারছে না। অথচ দীপকের মা আগে জেলে গিয়ে ছেলেকে খাইয়ে আসতেন নিজের হাতে। অনিমেষের মনে হলো ঠাকুমার বদলে মা খাওয়ালে দীপক সহজেই খেত, কিন্তু কথাটা বলতে গিয়েই সে চুপ করে গেল। বৃদ্ধা এতে যে আঘাত পাবেন তাতে সে নিঃসন্দেহ। দীপকের মা উঠে দাঁড়িয়ে বললেন, তুমি হাত গুটিয়ে আছো কেন? খাও। কথাটা শুনে অনিমেষ প্লেট থেকে একটা টোস্ট তুলে দীপকের চোখে চোখ রাখল। তারপর সেটা মুখের কাছে ধরে সামান্য হাঁ করতেই
দীপকও যেন একই ভঙ্গিতে মুখ খুলল। ওর ঠাকুমা সেই সুযোগে খাবার তার মুখে গুঁজে দিতে সে অনিমেষের অনুকরণে চিবোতে লাগল। দীপকের মা বললেন, তোমার খুব বাধ্য হয়েছে দেখছি খোকা। ঠাকুমা বললেন, হ্যাঁ, কি আশ্চর্য, দেখো এখন কি সুন্দর খাচ্ছে খোকা। দীপকের মা মাথা নেড়ে মেয়েটির সঙ্গে বেরিয়ে গেলেন ঘর থেকে। ঠাকুমা তখন নানান আদুরে সংলাপ বলে নাতিকে খাইয়ে চলেছেন। অনিমেষের অস্তিত্ব এই মুহূর্তে আর যেন ওর স্মরণে নেই। অনিমেষের খিদেও পেয়েছিল। প্লেট শেষ করে সে পুরো গ্লাস জল খেয়ে নিল। এই সময় দীপকের মা ফিরে এলেন। উনি অনিমেষকে বললেন, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আমার সঙ্গে? অনিমেষ অবাক হয়ে তাকালো। মাথা নাড়লেন মহিলা। দীপকের মুখে শেষ খাবারটুকু গুঁজে দিয়ে ঠাকুমা জিজ্ঞাসা করলেন, ও এখানে আছে তা লোকে জানল কি করে? জেলখানায় গেলেই তো জানা যায়, দীপকের মা জানালেন। অনিমেষ সোজা হয়ে বসার চেষ্টা করল। নাম জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, মাধবীলতা। ঠাকুমা বললেন, মেয়ে ছেলে, চেনো নাকি তুমি? অনিমেষ তখন নিস্পন্দ। মাধবীলতা এসেছে তার কাছে। বুকের মধ্যে একটা রিমঝিমে অনুভূতি শুরু হয়ে গেল তার। চট করে উঠে দাঁড়াতে গিয়ে কোনো রকমে দুহাতে টাল সামলালো সে। আর তখনই অদ্ভুত অবসাদ অনিমেষকে আচ্ছন্ন করল। যে কারণে সে এতগুলো বছর মাধবীলতার সঙ্গে দেখা করেনি, নিজের এই পঙ্গু শরীরটা নিয়ে মাধবীলতার ভার বাড়াতে চায়নি, ঠিক সেই কারণেই এখন সে অস্থির হল। আজ তার মুক্তির দিন, একথা মাধবীলতা জানতে পারল কি করে? অবশ্য তার খেয়ালে ছিল না জেলখানায় গেলেই যে কেউ তার বর্তমান ঠিকানা পেয়ে যেতে পারে। ভদ্রমহিলা তো সবাইকে জানিয়েই অনিমেষকে এখানে নিয়ে এসেছেন। মাধবীলতা এখন তার অপেক্ষায় বাইরে অপেক্ষা করছে এবং তাদের মধ্যে জেলখানার লোহার গরাদ নেই। তবু অনিমেষের সংকোচ হচ্ছিল। ঠাকুমা প্রশ্নটা আবার করতেই অনিমেষের চমক ভাঙল। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। দীপকের মা বললেন, আমি কি মেয়েটিকে এখানে আসতে বলবো? অনিমেষ নিচু গলায় বলল, আমার পক্ষে তো না, না, ঠিক আছে, তুমি বসে থাকো, আমি ওকে এখানে আসতে বলছি। তোমার আত্মীয় না বন্ধু? আত্মীয়, অনিমেষ দ্রুত জবাব দিল। ও কি তোমাকে নিয়ে যেতে এসেছে? ঠাকুমার গলার স্বর এখন অন্যরকম, একটু সতর্ক সন্দেহ সেখানে। আমি জানি না, যেই জেল থেকে ছেড়ে দিল অমনি সব এসে জুটেছে। এতদিন যখন জেলে কষ্ট পাচ্ছিলে তখন এরা দেখতে যেত? ঠাকুমা ফোঁস করে উঠলেন। দীপকের মা বললেন, না, কেউ ওর সঙ্গে দেখা করেনি বলেই তো জেলে শুনেছি। হয়তো আজ জেলে গিয়ে খবর পেয়ে এখানে এসেছে। ঠাকুমা দীপককে জড়িয়ে ধরলেন। যেই আসুক বলে দাও ও এখানেই থাকবে। ও কাছে না থাকলে আমাদের খোকা কখনো ভালো হবে না। অনিমেষকে আমরা ছাড়তে পারবো না বলে দিচ্ছি। দীপকের মা খানিক ইতস্তত করে বেরিয়ে গেলেন ঘর থেকে। অনিমেষ দেখল শুধু দীপক নয়, তার ঠাকুমাও এখন তার দিক থেকে চোখ সরাচ্ছেন না। সে আবার ইজি চেয়ারে হেলান দিল। মাধবীলতাকে কি কথা বলবে সে? এই কবছরে ওর কোনো খবর সে পায়নি। এখনও কি সেই হোস্টেলে রয়েছে মাধবীলতা? একথা নিশ্চিত মাধবীলতা বাড়িতে ফিরে যায়নি কিংবা আর কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেনি। এখনও যদি হোস্টেলেই থেকে থাকে তাহলে সেখানে অনিমেষের যাওয়ার প্রশ্নই ওঠে না। এক ধরনের গোপন লজ্জা অনিমেষকে আচ্ছন্ন করল। অনেক দিন দেখা হয়নি। মাধবীলতার চেহারা এখন কেমন হয়েছে? সঙ্গে সঙ্গে একটা অপরাধ বোধ তাকে বিদ্ধ করল। একটি মেয়ে সারা জীবন তার জন্য সব কিছু উপেক্ষা করল, অথচ বিনিময়ে নিজের পঙ্গুত্ব ছাড়া সে কিছুই দিতে পারবে না তাকে। অনিমেষ দুহাতে মুখ ঢাকল। পায়ের শব্দ হচ্ছিল। দীপকের মায়ের গলা শোনা গেল, আসুন। অনিমেষ অনেক চেষ্টায় শক্তি সঞ্চয় করে মুখ তুলল। দরজায় মাধবীলতা দাঁড়িয়ে, তার দিকে দৃষ্টি নিবদ্ধ। নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে আছে সে। সমস্ত শরীরে যে এখন তীর্তিরে কাঁপুনি এসেছে তা অনিমেষের চোখ এড়াল না। অনিমেষ অবাক হয়ে মাধবীলতাকে দেখল। এ কাকে দেখছে সে?
যেমন করে পাহাড় ভাঙা পাথরের চাই নদীর জলের ঘষা খেয়ে মসৃণ চেহারা নেয়, ঠিক তেমনই দেখাচ্ছে তাকে। মাধবীলতা এখন দরজায় দাঁড়িয়ে। অল্প বয়সী পেলবতার বদলে একটা রুক্ষ হাওয়া তার সর্বাঙ্গে। ওই কবছরে সময় যেন অনেকগুলো বয়সের ভার তার শরীরে চাপিয়ে দিয়েছে। চোখের কোলে কালি, হাত শীর্ণ, শরীরে একটা আটপৌরে শাড়ি দীনতার চিহ্ন হয়ে জড়িয়ে আছে। কাঁধে একটা কাপড়ের ব্যাগ ছাড়া আর কিছু অলংকার মাধবীলতার নেই। এত দূর থেকেও যেন অনিমেষ মাধবীলতার বুকের নিঃশ্বাস অনুভব করল। সে দেখল খুব দ্রুত মাধবীলতা নিজেকে সামলে নিচ্ছে। অনিমেষ প্রাণপণে নিজের চোখ দুটোকে শুকনো রাখার চেষ্টা করছিল। মাধবীলতা ধীর পায়ে তার সামনে এসে দাঁড়াল। কখন ছাড়ল? সকালে। অনিমেষের নিজের গলা অচেনা মনে হলো। আজকে তো কথা ছিল না, হঠাৎ কি মনে হতে গিয়েই শুনতে পেলাম। হ্যাঁ, হঠাৎই হয়ে গেল। অনিমেষ দেখল মাধবীলতার চোখ তার পায়ের দিকে। সে দৃষ্টি ফেরাতে অন্য প্রসঙ্গে এলো। এরা আমাকে নিয়ে এসেছেন, খুব আদর যত্ন করেছেন। ঠাকুমা বললেন, আমার এই নাতিটি অনিমেষের সঙ্গে এক ঘরে ছিল। পুলিশ তো ওর সব কেড়ে নিয়েছে। কথা বলতে পারে না, কোনো অনুভূতি নেই, শুধু অনিমেষের ওপর একটা টান আছে। মাধবীলতা ঘাড় ঘুরিয়ে দীপককে দেখল। দীপক তখনও অনিমেষের দিকে তাকিয়ে আছে। দীপকের মা বললেন, তুমি দাঁড়িয়ে কেন, বসো। একটু অস্বস্তি নিয়েই মাধবীলতা অনিমেষের পাশের চেয়ারে বসল। অনিমেষ আর চোখে দেখল মাধবীলতা সেই খেটে খাওয়া মেয়েদের মতো, যাদের কাছে সামান্য প্রসাধন বিলাসিতা ছাড়া কিছু নয়। ঠাকুমা বললেন, তুমি ওকে জেলে দেখতে যেতে? মাধবীলতা মাথা নিচু করল। খবর নিতে যেতাম, দেখা হতো না। কেন? বৌমাকে তো খোকার সঙ্গে দেখা করতে দিত, তোমাকে দিত না কেন? প্রশ্নটা শুনে মাধবীলতা একটু দ্বিধা নিয়েই বলল, হয়তো এক একজনের বেলায় এক এক রকম নিয়ম। অনিমেষ দেখছিল মাধবীলতাকে। ওর কণ্ঠের হাড় বেরিয়ে এসেছে, মুখে খসখসে ভাব। খুব অভিজ্ঞ এবং বয়স্ক দেখাচ্ছে ওকে। এখনো পর্যন্ত মাধবীলতা তার শরীর নিয়ে একটাও প্রশ্ন করেনি। মাঝে মাঝেই তাকাচ্ছে তার পায়ের দিকে, কিন্তু মুখে কিছু বলছে না। এই সময় চা নিয়ে এলো মেয়েটা। দীপকের মা নিজের কাপটি মাধবীলতার দিকে এগিয়ে দিতে সে মাথা নাড়ল। না, আমি খাবো না। কেন? আমি সকালে এক কাপ খাই, বেশি খেলে শরীর খারাপ লাগে। অনিমেষ একটু অবাক হলো। সেই মাধবীলতা এই কথা বলছে? রেস্টুরেন্টে বসে ওরা একসময় আধ ঘন্টা পর পর চা নিত। এর মধ্যেই কেমন বয়স্ক মানুষের মতো কথা বলছে মাধবীলতা। চা খেতে খেতে দীপকের মা বললেন, কিছু মনে করো না, তুমি বলছি তোমাকে। মাধবীলতা একটু শক্ত হলো। তারপর বলল, বলুন। তুমি কি অনিমেষকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ। কিন্তু অনিমেষ প্রতিবন্ধীদের একটা আশ্রমে যেতে চাইছিল। সত্যি বলতে কি, 7 দিন এখানে থাকতে ওকে জোর করে রাজি করিয়েছি। মাধবীলতা দাঁতে ঠোঁট চাপল, কথা বলল না। তোমার কাছে যাওয়ার কথা ও কিন্তু বলেনি। মাধবীলতা স্পষ্ট গলায় বলল, এটা আমাদের ব্যাপার। ও। দীপকের মা একটু অবাক হলেন যেন। আমি অবশ্য তোমাদের সম্পর্কটা কি তা জানি না। মাধবীলতার চকিতে অনিমেষের মুখের দিকে তাকালো, তাকিয়ে হেসে ফেলল। তারপর উজ্জ্বল মুখে দীপকের মাকে বলল, আমি ওকে নিয়ে যেতেই এসেছি। দীপকের ঠাকুমা একটু উষ্ণ গলায় বললেন, আমি বাবা মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। ও কাছে থাকলে খোকার উন্নতি হবে। আমরা খোকাকে যেমন চিকিৎসা করাবো, অনিমেষকেও তেমনি সেবা যত্ন করব। ভদ্রতা না করেই বলছি, ওর থাকাটা আমাদের প্রয়োজনে লাগবে। তুমি ওর কে হও তাই স্পষ্ট করে বলতে পারছো না, তোমার সঙ্গে ওকে যেতে দেব কেন? মাধবীলতা অনিমেষের মুখের দিকে তাকালো। তারপর সহজ গলায় জিজ্ঞাসা করল, তুমি কি আমার সঙ্গে যাবে না?
অনিমেষ এ প্রশ্নের কি উত্তর দেবে? এই মেয়েকে সে কখনো সুখের স্বপ্ন দেখাতে পারেনি। জীবনের বাকি দিনগুলোতে আরও দুঃখের বোঝা চাপাতে চায়নি ওর উপর। কিন্তু মাধবীলতার মুখের দিকে তাকিয়ে তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে দীপকের মায়ের দিকে তাকিয়ে হাসতে চাইল। আপনি চিন্তা করবেন না, দীপককে ভালো করে চিকিৎসা করালে ও নিশ্চয়ই সেরে যাবে। তুমি তাহলে যেতে চাইছো? হ্যাঁ। দুজন বয়স্কা মহিলার মুখ একসঙ্গে থমথমে হয়ে গেল। এবার অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাব? আমাদের বাসায়, বেলগাছিয়া। তুমি জানো নিশ্চয়ই আমি হাঁটতে পারি না, জীবনে কখনো হাঁটতে পারবো না। জানি, জেনেই এসেছি। তুমি একা বাসা নিলে কেন? কবে থেকে নিলে? নিতে হলো। মাধবীলতার এরকম কথা বলার ভঙ্গিতে অনিমেষ বুঝল আর প্রশ্ন করা উচিত হবে না। অন্তত দুজন বাইরের মানুষের সামনে মাধবীলতা বিশদ হতে চাইছে না। অনিমেষ দীপকের মাকে বলল, আপনি কিছু মনে করবেন না। না, মনে করব কেন? শুধু জানতে ইচ্ছে করছে তোমাদের সম্পর্কটা কি। অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে হাসল। ভদ্রমহিলা একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি বিয়ে হয়ে গেছে? প্রশ্নটা এতই আকস্মিক যে অনিমেষ জবাব দেওয়ার আগেই মাধবীলতা হেসে বলল, হ্যাঁ। ওমা, তাই বুঝি? দীপকের ঠাকুমা যেন চমকে উঠলেন। তুমি তো এত বছর জেলেই ছিলে, বিয়ে করলে কখন? জেলে যাওয়ার আগেই আমাদের বিয়ে হয়েছিল, মাধবীলতা জবাব দিল, দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। যদি এরা স্বামী স্ত্রী হয়ে থাকে তাহলে অনিমেষ জেল থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে যাবে না কেন? আশ্রমে যেতে চাইছিল। তুমি কিছু বুঝতে পারছো? দীপকের ঠাকুমা এখনও অসহিষ্ণু। দীপকের মা হেসে বললেন, মানভিমানের ব্যাপার, আমাদের বেশি বুঝতে চাওয়া ঠিক নয়। তবে তুমি কিন্তু ওকে ভালো ডাক্তার দেখিও। মাধবীলতা ঘাড় নাড়ল। ওর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল সে এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তত স্বস্তি পাবে। ঠাকুমা জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে আর কে কে আছেন? কেন? এরকম মানুষের চিকিৎসার খরচ তো কম নয়, তাই বলছি। আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই করব। তুমি কি চাকরি করো? হ্যাঁ, আমি স্কুলে পড়াই। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা ওকে এখানে যত্ন করে এনেছিলেন। এবার আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসি। মাধবীলতা বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে দীপকের মা বললেন, আরে ট্যাক্সি ডাকতে যাবে কেন? আমার গাড়ি পৌঁছে দিয়ে আসবে অনিমেষকে। তুমি বসো, আমি ড্রাইভারকে খবর দিচ্ছি। কি দরকার? এটুকু আমাকে করতে দিন, মাধবীলতা শক্ত গলায় বলল। দীপকের মা ওর মুখের দিকে তাকিয়ে কি দেখলেন তিনিই জানেন। এবার গলা নামিয়ে বললেন, বেশ, গাড়ি যদি না নিতে চাও নিও না, আমি ওদের কাউকে ট্যাক্সি ডেকে দিতে বলছি। এ পাড়ায় চট করে ট্যাক্সি পাওয়া মুশকিল। তাতে নিশ্চয়ই তোমার আপত্তি হবে না? মাধবীলতা ঘাড় নাড়ল। দীপকের মা চলে গেলে সে আবার অনিমেষের সামনে এসে বসল। তোমার সঙ্গে কোনো জিনিসপত্র নেই না? অনিমেষ বলল, আমি তো একদম খালি হাতে জেলে গিয়েছিলাম, বেরোবার সময় ওরা হাত ভরে দেবে কেন? মাধবীলতা বলল, তোমার হোস্টেল থেকে পাওয়া সেই সুটকেস এখনও আমার কাছে আছে। জামাগুলো ছোট হবে কিনা জানি না। একটু বাদেই দীপকের মা এসে জানালেন ট্যাক্সি এসে গেছে। বললেন, তোমাদের ঠিকানাটা রেখে যাও, যদি কখনো দরকার পড়ে। মাধবীলতা একটা কাগজে ঠিকানাটা লিখে টেবিলের ওপর রাখল। কাগজ এবং ডটপেন তার ব্যাগেই ছিল। অনিমেষ ঠাকুমার মুখের দিকে তাকালো। তার মুখে অসন্তুষ্টির ছাপ স্পষ্ট। দীপক এখনও তেমনি তাকিয়ে আছে। দীপকের মা সঙ্গে লোক নিয়ে এসেছিলেন যারা তাকে গাড়ি থেকে নামিয়ে এখানে এনেছিল। তারা সাবধানে অনিমেষকে ইজি চেয়ার থেকে আরেকটা সাধারণ চেয়ারে বসালো। তারপর সেই চেয়ারটি নিয়ে হাঁটা শুরু করতেই অনিমেষ ওদের বলল, একটু দাঁড়াও ভাই, আমাকে একটু দীপকের কাছে নিয়ে চলো। লোকগুলো অনিমেষকে চেয়ার সমেত দীপকের সামনে নিয়ে এলে সে বলল, চললাম ভাই।
বলে ডান হাতটা আলতো করে দীপকের কাঁধে রাখল। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। দীপকের দুটো হাত সচল হয়ে অনিমেষের হাত জড়িয়ে ধরল। তার চোখ বিস্ফারিত, একটা গোঙানি উঠছে মুখ থেকে। অনিমেষের মনে হলো তার হাত ভেঙে যাবে। দীপকের মুঠোয় এত শক্তি কল্পনা করতে পারেনি সে। প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করল অনিমেষ। নিশ্চয়ই পড়ে যেত। সকলে মিলে অনেক চেষ্টার পর দীপকের হাত ছাড়ানো গেল। ওর মা আর ঠাকুমা তখন ওকে ধরে রেখেছেন। গোঙানিটা এখনো বন্ধ হয়নি। অনিমেষের হাতে তখনও জ্বলুনি হচ্ছিল। সে দীপকের দিকে আরেকবার তাকাতে দেখল বেচারার কষ বেয়ে লালা গড়াচ্ছে, বিভৎস দেখাচ্ছে ছেলেটাকে। ঠাকুমা তখন উত্তেজিত গলায় বলছেন, ডাক্তারবাবুকে ডাকো, ওর বোধহয় জ্ঞান ফিরে আসছে। ও বৌমা, যাও। একটু বাদেই ছেলেটা শান্ত হয়ে এলো। দীপকের মা তাকে একটা ডিভানে শুয়ে দিতেই সে চোখ বন্ধ করল। বোঝা যাচ্ছিল খুব পরিশ্রান্ত হয়ে পড়েছে দীপক। এত বছর এক ঘরে বাস করেও একদিনের জন্য এরকম ব্যবহার করতে ওকে দেখেনি অনিমেষ। সে বিহ্বল হয়ে পড়েছিল। মাধবীলতা পাশ থেকে চাপা গলায় বলল, এবার চলো। লোকগুলো চেয়ার তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। দীপকের মা এবং ঠাকুমা ঘরে রয়ে গেলেন। অনেক কষ্টে অনিমেষ করা ট্যাক্সিতে তুলে দিল। দুহাতে ভর করে অনিমেষ জানলার কাছে জায়গা নিল। মাধবীলতা ট্যাক্সিতে উঠে বসে জিজ্ঞাসা করল, তোমার অসুবিধে হলো না তো? দীপকের ব্যবহারে অনিমেষ তখন অন্যমনস্ক ছিল। বলল, কেন? মাধবীলতা ব্যাপারটা ভুল বুঝল। তার কপালে ভাঁজ পড়ল। সে একটু অন্যরকম গলায় প্রশ্ন করল, আমি তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি? অনিমেষ হেসে ফেলল। তারপর ঘাড় নেড়ে বলল, না। মাধবীলতা ট্যাক্সি ড্রাইভারের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। বেলগাছিয়ায় চলুন।